হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আজকে আমরা ভেক্টরের সেকেন্ড ক্লাসটা নিব। আর এই সেকেন্ড ক্লাসে ভেক্টরটা আমরা পুরোটা শেষ করে ফেলবো। মানে উদ্ভাসের মাস্টার যে প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটির, যতগুলো প্রবলেম আছে আমরা সবগুলো সলভ করে ফেলবো। আমরা প্রথমেই প্রবলেম যেটা দেখব সেটা হচ্ছে, দেখো এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। এখন বলছে এ এর উপর বি এর অভিক্ষেপ কত। তো এটা তোমরা মোটামুটি জানো, এটা একটা শর্টকাট আছে যে যার অভিক্ষেপ বের করতে বলা হয় তার cos থিটা। মানে বি এর অভিক্ষেপ বের করতে বলছে এ এর উপর, তার মানে আমাকে বের করতে বলছে আলটিমেটলি বি cos থিটা, মানে যার অভিক্ষেপ বের করতে বলবে সেইটা ইনটু cos থিটা। যদি বলতো এর অভিক্ষেপ বের করো বি এর উপরে, তখন হতো এ cos থিটা। এটা মোটামুটি তোমরা জানো। এখন এটা যে বি cos থিটা এটা আমাকে বের করতে হবে। তো যেহেতু বি cos থিটা আছে, এই থিটাটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এগুলো যদি আমি গ্রাফিক্যালি এখন না দেখাই, আমি থিওরি ক্লাস অলরেডি এগুলো দেখাইছি। এখন জাস্ট ম্যাথমেটিক্সের প্রসেসগুলো দেখাই, আর কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করবা সেটাও দেখাই। তো তুমি বুঝতেই পারতেছো বি cos থিটা যদি বের করতে বলা হয় তাহলে তোমাকে ডট গুণফল করতে হবে। কি করতে হবে? তোমাকে ডট গুণফল করতে হবে। তাহলে এটা কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো, এ বি cos থিটা। তোমার লাগবে কি এখানে? তোমার লাগবে হচ্ছে ভাই বি cos থিটা। বি cos থিটা ইকুয়াল টু কি? এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, নিচে কি থাকবে তোমার এ ভেক্টরের মান ইকুয়াল। এখন তুমি যখন ডট গুণফল করবা তখন দেখো এই আয়ের সহগের সাথে এই আয়ের সহগ গুণ হবে। তুমি জানো ডট গুণফলে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হয়, জে এর সহগের সাথে জে এর সহগ গুণ হয়, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ হয়, তারপরে সবগুলো যোগ করে দিতে হয়। তাহলে এখানে আয়ের সহগ 1, এখানে হলো 3, তাহলে 1 ইন্টু 3 তার মানে কি 3। তারপরে জে এর সহগ 2, এখানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু মানে কি 4। আর এখানে কে এর সহগ 2, এখানে হচ্ছে -1, তার মানে 2 ইন্টু -1 হচ্ছে -2। নিচে কি দিয়ে ভাগ করতে হবে? এ ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। এ ভেক্টরের মান কি হবে? রুট ওভার 1 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 2 এর উপর স্কোয়ার মানে কি 4, আবার 2 এর উপর স্কোয়ার মানে কি 4। উপরে থাকতেছে তোমার 5 আর নিচে থাকতেছে রুট 9। 9 কে রুট করলে কি পাওয়া যায়? 3 পাওয়া যায়। অ্যান্সার হবে কি 5/3। অ্যান্সার হচ্ছে 5/। এরপরে চলো ভাই আমরা পরের যে প্রবলেমটা আছে সেই পরের প্রবলেমটা করে ফেলি। 4i + 3j ক্যাপ নিউটন বল প্রয়োগ করায় একটি বস্তু এই অবস্থান থেকে এই অবস্থানে সরে যায়। তার মানে একটা অবস্থানের অবস্থান ভেক্টর হচ্ছে r1, আর একটা হচ্ছে r2। এখানে আমাকে বের করতে বলছে কৃত কাজ কত বা কাজ কত। তাহলে কি কাজ হবে? কি তোমার বল ইন্টু সরণ ভেক্টর। দুইটা অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখন অবস্থান ভেক্টর থেকে আমি যদি সরণ ভেক্টরটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই যে প্রথম এই অবস্থান থেকে এই অবস্থানে চলে গেছে, তার মানে কি দ্বিতীয় অবস্থানের অবস্থান ভেক্টর মাইনাস হচ্ছে প্রথম অবস্থানের অবস্থান ভেক্টর। এটা কি হবে? 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। সাদায় লেখো, এটা লেখা যায় i ক্যাপ মাইনাস 3j ক্যাপ আর হচ্ছে প্লাস 3k ক্যাপ। তাহলে দুইটা অবস্থান ভেক্টর দেওয়া ছিল, এক অবস্থান থেকে মানে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে চলে গেছে। তাহলে আমার সরণ ভেক্টরটা বের করতে হবে। সরণ ভেক্টরটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। এটাই হচ্ছে আমার কৃত কাজ w ইকুয়াল টু। এখন তুমি কি করবা? সিম্পলি ডট গুণফল করবা। এখানে কি 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আমি চাইলে একবার অঙ্কটা করে দিতে পারতাম, বাট তোমাদের মধ্যে অনেকেই আসো যারা হয়তো কম বোঝো, তারা একটু আমার সাথে সাথে দেখো। আর যারা পারো ভিডিওটা টেনে চলে যাও। মানে আমার কথা কি জানো, যে তুমি কখনোই এই ক্লাসগুলা করার সময় মানে চিন্তা করবে না যে ভাইয়ার পুরা ক্লাস করব তারপরে আমি নিজে করব না। আমি প্রথমে বলবো যে তুমি থিওরি ক্লাসটা করো, করার পরে তুমি যে কাজটা করো সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক নিয়ে বসো, মানে তুমি নিজে নিজে করার চেষ্টা করো।
তুমি যেখানে আটকায় যাবা সেইখানে তুমি আমার ভিডিওটা দেখো, তাহলে তোমার কি হবে, অল্প সময়ে তোমার পুরা পড়াটা কাভার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যদি পড়তে পারো তোমার জন্য পড়াটা পুরোটাই মানে সহজ হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে ভাই আমার অনেক গ্যাপ আছে, তাহলে তুমি 2x স্পিডে ভিডিওটা দেখো। তাহলে এখন দেখো, এখন কি করবা, এখানে গুণ করে দিতে হবে, ডট গুণফল। ডট গুণফল মানে কি, যে এক্স এর এই সহগের সাথে এই সহগ গুণ করা, মানে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করবা, তাহলে 4 × 2 মানে কত, 8। জে এর এখানে সহগ কত, 3, এখানে কত 3, তার মানে কি 3 × -3, তাহলে -9। আচ্ছা, আমি কি ভুল করছি? তাই তো মনে হচ্ছে, আমি কিছু ভুল করছি নাকি, নাকি কোনো কিছুতে ভুল করছি? কারণ এখানে তো অ্যান্সার আসতেছে -1, -1 তো এখানে অপশানে নাই। ওয়েট, আমি একটু চেক করি আমার প্রশ্ন তুলতে ঠিক আছে কিনা। 8i মাইনাস, সরি না, 4i 4i প্লাস 3j ক্যাপ, হ্যাঁ ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, তারপরে 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ভুলটা করলাম কোথায়, 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। ও শিট, এটা তো করছি এখানে। এই যে দেখো, এখানে 3j ক্যাপ হবে না, এখানে হবে কি শুধু j ক্যাপ। কি হবে, j ক্যাপ হবে। দেখছো, পরীক্ষার হলে এগুলা ভুল হয়ে গেলে আসলে খুঁজে বের করা খুব টাফ। তাহলে এখানে কি হবে, জে ক্যাপ। তাহলে এখন কি হবে, তোমার এই 3 × -1, তার মানে এটা হবে হচ্ছে তোমার 3। তাহলে আলটিমেটলি এটা অ্যান্সার আসবে হচ্ছে 5 জুল। এখন দেখো 5 জুল মেবি অপশানে আছে, এটা হচ্ছে অপশন নাম্বার সি তে আছে। আই ক্যাপ প্লাস জে ক্যাপ এবং আই ক্যাপ এর মধ্যবর্তী কোণ কত? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাকে বের করতে বলবে, আমি সবসময় কি করব, ডট গুণফলের হেল্প নিব। তাহলে এইটা ডট এইটা, ঠিক আছে। দেখো, তাহলে আমি কি করব, আমি ধরে নিলাম, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কি বলতো, থিটা। তাহলে আমি কি করব, এই যে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট হচ্ছে আই ক্যাপ ইকুয়াল এই ভেক্টরের মান, ওই যে এ ডট বি ইকুয়াল টু কি হতো, এ বি কস থিটা। তাহলে এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান হচ্ছে রুট 1 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার, তার মানে কি রুট ইন্টু এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান হচ্ছে 1, কারণ আই ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর। অথবা তুমি চাইলে যে রুট 1 এর উপর স্কোয়ার করে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে 1ই হবে। মধ্যবর্তী কোণ কত, থিটা। এখন এখানে ডট প্রোডাক্ট করো, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করলে কত হয়, 1। এখানে জে এর সহগ 1, কিন্তু এখানে জে এর সহগ কত, 0, 1 প্লাস 0 ইকুয়াল √2 cos থিটা। এইখান থেকে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√2। এটা তুমি জানো, cos থিটা যদি 1/√2 হয়, তাহলে থিটার ভ্যালু কত হয়, 45 ডিগ্রি হয়। এটা মোটামুটি আমরা সবাই জানি। তাহলে এটার অ্যান্সার হবে তোমার অপশন নাম্বার ডি, 45 ডিগ্রি। এরপরে খেয়াল করো, বলের মান দেওয়া আছে, আবার এই সরণ ভেক্টরের মানে বলের ভেক্টর দেওয়া আছে, সরণ ভেক্টরটা দেওয়া আছে। এখন এফ ডট আর এর মান বের করতে বলবো। দেখো, এটা আমি এক লাইনে করে ফেলবো। ডব্লিউ ইকুয়াল টু কি জানো ভাই, ডব্লিউ ইকুয়াল টু জানো হচ্ছে তুমি এই যে এফ ডট আর, আচ্ছা সরাসরি ডব্লিউ তো বলে না, এফ ডট আর বের করতে বলছে। তাহলে এই যে দেখো, এখানে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে, জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ গুণ হবে, সবগুলো যোগ করতে হবে। এটার আয়ের সহগ কত, 8, এটার কত 6, তাহলে 8 আর 6 গুণ করলে কত হয়, 48 প্লাস এখানে জে এর সহগ কত, -3, এখানে জে এর কোনো সহগ নাই মানে কি 0, প্লাস এখানে কে এর কোনো সহগ নাই 0, কিন্তু এখানে কে এর সহগ কত, 8। আলটিমেটলি এটা হবে কত, 48 হবে অ্যান্সার, অপশন নাম্বার এ। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 একক, এদের ভেক্টর গুণফল 6√3, মানে এটা আসলে এই ভেক্টর গুণফলের মান বোঝাচ্ছে, কারণ ভেক্টর গুণফল তো একটা ভেক্টর রাশি হয়, তাহলে শুধু এখানে মান বলছে, তার মানে কি এটা ভেক্টর গুণফলের মান। এখন বলছে এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আমি ধরে নিলাম যে দুইটা ভেক্টর আছে এ এন্ড বি এবং মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে স্কেলার গুণফল আমি কি লিখতে পারবো, এ বি কস থিটা ইকুয়াল টু হচ্ছে 18।
আর তোমার ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 6√3, তার মানে কি তখন আমি লিখতে পারবো এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা হচ্ছে ভেক্টর গুণফলের মান। এখন তুমি কি করো, ভাগ করো। এটা কি ইকুয়েশন নাম্বার 2 দিতে পারো, এটাকে 1 দিতে পারো, 2/1 যদি করো। এগুলা পরীক্ষায় জীবনে লেখা লাগবে না, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এখানে কি আসবে, সাইন এ বি কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, আর উপরে থাকবে কি 18, নিচে থাকবে কি 6 সরি 2/1 করছে। তাহলে উপরে থাকবে হচ্ছে তোমার 6√3, নিচে থাকবে হচ্ছে 18। এখন তুমি যদি কাটাকাটি করো এখানে দেখো, এখানে এটা দিয়ে এটা কাটলে 3 থাকে, আর √3 দিয়ে যদি এই 3 কে কাটো তাহলে এখানে একটা √3 থাকে। ট্যান থিটা ইকুয়াল টু 1/√3। আমরা তো জানি যে ট্যান 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, তার মানে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। অ্যান্সার কত হবে এখানে, অপশন নাম্বার তোমার ডি। দেখো একটা এ ভেক্টর দেওয়া আছে, একটা বি ভেক্টর দেওয়া আছে। এখন বলছে এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলো, মানে লম্ব হবে। তো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তোমার দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা কি হবে, 0 হবে। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান কি হবে, 0 হবে। তাহলে এখন খেয়াল করো বাবা, এটা ডট গুণফল করি, তাহলে এটা আয়ের সহগ কত এ, আর এখানে আয়ের সহগ কত, সরি আয়ের সহগ হচ্ছে প্রথমটার 1 আর দ্বিতীয়টার হচ্ছে এ। তাহলে 1 আর এ গুণ করলে কি হয়, এ হয়। এখানে জে এর সহগ কত, জে এর সহগ 2, আর এখানে কত -2, গুণ করলে কত হয় -4, ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে তুমি এ এর ভ্যালু পাচ্ছ 4, এ এর ভ্যালু 4। আবার কি কিছু বললাম, বুঝছি না তো। হ্যাঁ ঠিকই তো আছে মনে হয়। আচ্ছা ভাই, এটা আমার a = 4 আসে, তোমার তারপর একটু ক্যালকুলেশন করে দেখো আমার কোনো জায়গায় ভুল হলো কিনা। আমার তো মনে হয় ভুল হয় নাই, তারপরও যদি ভুল হয় মাফ করে দিও। এরপরে দেখো একটা কণার উপর এফ, মানে একটা কণার উপর তোমার এফ, এফ এর একটা কি দেওয়া আছে, ভেক্টর দেওয়া আছে, মানে এফ ভেক্টর। এইটা মানে এই পরিমাণ বল তোমার প্রয়োগ করার ফলে কণাটির সরণ এত হয়। এন এর মান কত হলে সম্পাদিত কাজের মান 0 হবে। ওকে, ধরো এখানে আমার বল দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে, দুটাই হচ্ছে ভেক্টর রাশি। আমরা কৃতকাজ সমান কি জানি বলো তো, আমরা কৃতকাজ সমান জানি হচ্ছে তোমার এফ ডট সরণ, এফ ডট আর, এখানে যেহেতু ডি দিয়ে প্রকাশ করছে তুমি ডি দিয়ে বসাবা। এখন বলছে এই এন এর মান কত হলে কৃতকাজ 0 হবে, এখন কৃতকাজ 0 এখানে বসাও। এখন এই দুটার ডট প্রোডাক্ট করো, এখানে আয়ের সহগ 1, এখানে হচ্ছে 2, গুণ করলে কত হবে 2, এখানে -2, এখানে হচ্ছে n -2n, এখানে 4, এখানে 1, যোগ করলে কত হবে 4। তাহলে এখন খেয়াল করো এখানে 2n সমান তুমি কি লিখতে পারতেছো, 6 লিখতে পারতেছো। n এর ভ্যালু কত আসে, n এর ভ্যালু আসে 3। তাহলে দেখো অপশন নাম্বার সি হচ্ছে আমার অ্যান্সার। এর পরের যে প্রবলেমটা আছে, আমরা চলো পরের প্রবলেমে চলে যাই, দেখি কি বলছে। তোমাদের প্রবলেম আসলে আহামরি কঠিন কোনো প্রবলেম আমি দেখি নাই, দুই একটা প্রবলেম আছে কঠিন। দেখো এখানে এফ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এই সম্পাদিত কাজের মান বের করতে বলছে। দেখো কতবার আসছে এই কোশ্চেনটা, ঢাকা ভার্সিটি 17-18, রাজশাহী ইউনিভার্সিটিতে 2বার। এই টাইপের প্রশ্নগুলো আসবে পরীক্ষাতে, এই টাইপের প্রশ্নগুলো পারতে হবে। এটার জন্য তুমি কি করবা, কৃতকাজ। দেখো ডব্লিউ ইকুয়াল এই যে এফ ডট আর হবে, এফ ডট আর হবে। তাহলে প্রথমে কি হবে, এই যে আয়ের সহগ 10, এখানে হলো 2, 10 আর 2 গুণ করলে 20, এখানে জে এর সহগ 10, এখানে 2, যোগ করলে গুণ করলে কত হবে 20, এখানে কত 10, এখানে হচ্ছে -2, করলে কত হবে -20। আলটিমেটলি বুঝতেই পারতেছো এটা আসবে কত, +20। অ্যান্সার হবে 20 জুল। এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, যখনই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে তখন তুমি কি করবা, তুমি ডট প্রোডাক্ট করবা। কি করবা, ডট প্রোডাক্ট করবা। দেখো এই যে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডট জে ক্যাপ মাইনাস জে ক্যাপ,
ইকুয়াল এই ভেক্টরের মান, এই ভেক্টরের মান কত হবে, এই ভেক্টরের মান হবে তোমার এই যে এই ভেক্টরের মান হবে এরকম √1 উপর স্কোয়ার আর -1 উপর স্কোয়ার করলে কি হবে 1ই হবে, তাহলে আলটিমেটলি √2। এটাও একই রকম, এটার মানও হবে কি √2, এটা হবে √2 √2, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা, ডট প্রোডাক্ট যেটা a ডট b ইকুয়াল টু ab cos থিটা। এখন ডট মানে কি করো, ডট করবা, এখানে আয়ের সহগ 1, এখানে কোনো আয়ের সহগ নাই, তার মানে কি 1 ইন্টু 0, j এর সহগ হচ্ছে -1 আর এখানে j এর সহগ হচ্ছে +1, এখানে k এর সহগ হচ্ছে 0 আর এখানে হচ্ছে -1, ইকুয়াল হচ্ছে √2 গুণ করলে 2 আসে, 2 cos থিটা। তাহলে এখন দেখো তো এখান থেকে তুমি লিখতে পারো cos থিটা ইকুয়াল টু হচ্ছে -1/2, আর আমরা জানি যে থিটার ভ্যালু যদি 120 ডিগ্রি হয় তখন cos থিটার ভ্যালু হচ্ছে -1/2, থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। তোমরা যারা নদী নৌকার ম্যাথ করছো, এই নদী নৌকার ম্যাথ করার সময় cos 120 এর ভ্যালু যে -1/2 মোটামুটি সবার মুখস্থ হয়ে গেছে। এরপরে বলছে দেখো, এখানে বলছে যে দুইটি ভেক্টর পি ও কিউ এর স্কেলার গুণন কখন শূন্য হবে। স্কেলার গুণন মানে ডট গুণন বা ডট প্রোডাক্ট, এটা কখন শূন্য হবে। আমরা জানি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তবে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল শূন্য হয়। তার মানে কি পি এবং কিউ একে অপরের উপর কি হবে, লম্ব হবে। এরপরে বলছে এই ছোট হাতের এ মানে স্মল এ এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। দেখো এই প্রশ্নগুলো কতবার আসছে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেয় হচ্ছে তোমাদেরকে মার্ক তোলার জন্য। তোমরা এই প্রশ্নগুলো যদি কোনোভাবে ভুল করে যাও পরীক্ষার হলে, তার মানে বুঝবা তোমার কপালে কিন্তু শনি আছে। দেখো এই দুইটা ভেক্টর লম্ব হলে ডট গুণফলের মান কি হবে, শূন্য হবে, এটা মোটামুটি আমরা সবাই জানি। প্রথমে আমি কি লিখবো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। এমসিকিউ আসলে ভাই এগুলা লেখার কোনো দরকার নেই, ধুমধারাক্কে ম্যাথ করে ফেলবা। জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এই জিনিসগুলো লিখে লিখে করতেছি। তাহলে কি এই যে এক্স এর সহগগুলা কি করবা, গুণ করে দাও এ, তারপরে কি এখানে কে এর সহগ হচ্ছে -1, এখানে কে এর সহগ 0, তাহলে -1 আর 0 গুণ করলে কি হয় 0 হয়, ইকুয়াল টু 0। তাহলে 2a ইকুয়াল টু আসে হলো -2, এখান থেকে a এর ভ্যালু আসে হচ্ছে -1, অ্যান্সার হচ্ছে সি। a এবং b ভেক্টর দ্বয় কখন a ডট b ইকুয়াল টু -ab হবে। দেখো a ডট b মানে কি বলো, a ডট b মানে হচ্ছে তোমার a b cos থিটা। আচ্ছা a ডট b এর মান তো দেওয়া আছে তাই না, -ab বসাও, a ডট b সমান কি লেখা যায়, a b cos থিটা ইকুয়াল টু কি আছে -ab, দুই পাশ থেকে a b তুলে দাও, তাহলে cos থিটার ভ্যালু কত আসে, cos থিটার ভ্যালু আসে -1। এখন তোমরা আমাকে বলো যে cos থিটার ভ্যালু কত হলে, মানে থিটার ভ্যালু কত হলে cos থিটার ভ্যালু হচ্ছে -1 আসে। এটা একটা ভালো প্রশ্ন, এটা কিন্তু তোমাদের পারা উচিত, তার কারণ হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো যখন পরীক্ষায় দিয়ে দিবে তখন কিন্তু তোমাদের অবশ্যই পারা উচিত। ঠিক আছে, এটা বুঝতেই পারতেছো যে cos থিটার ভ্যালু যখন 180 ডিগ্রি হয় তখন থিটার ভ্যালু যখন 180 ডিগ্রি হয় তখন cos থিটার ভ্যালু হচ্ছে -1 হয়। এক কথায় থিটা ইকুয়াল টু cos ইনভার্স -1 মানে হচ্ছে এটা 180 ডিগ্রি হওয়া লাগবে, মানে এই থিটার ভ্যালু কত হওয়া লাগবে, এই থিটার ভ্যালু হওয়া লাগবে হচ্ছে তোমার 180 ডিগ্রি, মানে cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। এখন দেখো যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখন 180 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কখন আসলে 180 ডিগ্রি হয়, যখন দুইটা ভেক্টর তোমার বিপরীত দিকে কাজ করে। যখন দুইটা ভেক্টর কি দিকে কাজ করে, তোমার বিপরীত দিকে কাজ করে। এইভাবে ধরো একটা ভেক্টর হচ্ছে এইটা আর একটা ভেক্টর হচ্ছে এইটা, এই দুইটা ভেক্টর যখন তোমার সমান্তরাল হবে, মানে 180 মানে বুঝতেই পারতো সমান্তরাল হবে কিন্তু বিপরীত দিকে কাজ করবে, তখন এই a ডট b ইকুয়াল টু -ab হবে। তাহলে ভেক্টর দুই সমান্তরাল কিন্তু কি হবে, বিপরীতমুখী হবে। আর যদি একই দিকে হতো তাহলে কোণের মান কত হতো, 0 ডিগ্রি হতো। পি যদি এত হয় কিউ যদি এত হয় তবে স্কেলার গুণন কি হবে দেখছো, জাহাঙ্গীরনগরে আসছে।
এটা জাস্ট স্কেলার গুণন মানে কি ডট গুণফল, তার মানে ডট গুণফল মানে কি পি ডট কিউ করতে হবে তোমাকে এখানে, পি ডট কিউ ইকুয়াল টু কি, এই যে আয়ের সহগের সাথে আয়ের তো কোনো সহগ নাই, তাহলে 2 × 0 করো, প্লাস জে এর সহগ হচ্ছে 1 ইন্টু এখানে জে এর সহগ হচ্ছে 4, প্লাস কে এর সহগ কি -3, আর এখানে কে এর সহগ কত -1, এখানে কত আসবে 4 + 3, দ্যাট মিনস হচ্ছে তোমার 7। অপশন নাম্বার কত এ। এরপরে দেখো এটা ঢাকা ভার্সিটিতে আসছে 19-20-এ, আবার 14-15তেও আসছিল। দেখো এখানে বলছে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে কোণ বের করার জন্য আমরা কি করব, ডট প্রোডাক্ট করব, এটা আমরা সবাই জানি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন বের করতে বলবে আমরা তখন কি করব, ডট প্রোডাক্ট করব। এ ডট বি সমান আমরা কি জানি, এ বি এদের মধ্যবর্তী কোণ এর কোসাইন মানে কস থিটা। তাহলে এখন দেখো এ ডট বি যদি করো, আমি একসাথে করি, তাহলে এখানে আয়ের সহগ কত 3, এখানে কত 5, 3 × 5 গুণ করলে কত হয় 15। তারপরে দেখো জে এর সহগ এখানে হচ্ছে -3, এখানে জে এর সহগ নাই, তাহলে -3 × 0 তার মানে কি 0, এখানে কে এর সহগ নাই মানে 0, আর এখানে কে এর সহগ আছে 5, 0 × 5 মানে কি 0, ইকুয়াল এ ভেক্টরের মান, এ ভেক্টরের মানটা কত হবে, 3 এর উপর স্কোয়ার করলে 9, -3 এর উপর স্কোয়ার করলেও 9, তার মানে 9 + 9, ইন্টু বি এর মান 5 এর উপর স্কোয়ার করলে কি 25, আবার 5 এর উপর স্কোয়ার করলে কি 25, তারপরে cos থিটা। এখন খেয়াল করো এটা হলো 15 আর এখানে 18, √18 কে আমরা এইভাবে লিখতে পারি 9 × 2, আবার এটা কি 25 + 25 50, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 × তোমার 25, তারপরে cos থিটা। এখন দেখো এটা 15, √9 কে তুমি যদি বের করে নাও, রুটের বাইরে নাও, তাহলে সেটা হবে 3, আর এই 25 কে যদি রুটের বাইরে নাও মানে রুট করে দাও যদি, তাহলে এটা আসবে 5, সাথে থাকবে কি √2 × cos থিটা। এখন দেখো তো 3 × 5 15, এই পাশেও 15 কাটাকাটি যাবে, √2 গুণ করলে 2 হবে, তাহলে cos থিটার ভ্যালু আসবে হচ্ছে হাফ, আর cos থিটার ভ্যালু যদি হাফ হয় তাহলে সেক্ষেত্রে থিটার ভ্যালু কত হয়, থিটার ভ্যালু হবে কিন্তু ভাইয়া 60 ডিগ্রি, থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি। দেখো ঢাকা ভার্সিটিতে এই প্রশ্নটা 2বার আসছে। স্কেলার গুণনের উদাহরণ কোনটি, কৃতকাজ কিন্তু ভাই স্কেলার গুণনের উদাহরণ, তার কারণ হচ্ছে এই কাজ এটা একটা স্কেলার রাশি, কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কাজ যেহেতু স্কেলার রাশি তাহলে দেখো এই যে এফ ডট ডি মানে এই ফোর্স, এটা হলো তোমার বল ফোর্স, আর এটা কি তোমার ডিসপ্লেসমেন্ট মানে সরণ, এটা হলো সরণ আর এটা হলো বল, এই দুটাই হচ্ছে ভেক্টর রাশি, আর আমরা জানি দুইটা ভেক্টর রাশি যখন ডট গুণফল করা হয় তখন সেটা স্কেলার রাশিতে পরিণত হয়। আর এটা হলো কৃতকাজ, এটা হলো তোমার কৃতকাজ, আর এটা হচ্ছে তোমার স্কেলার। বল প্রয়োগে সর্বোচ্চ কাজ হবে যখন বল এবং সরণ মানে বল সরণের সাথে ক্রিয়া করে। দেখো ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু জানি আমরা তোমার এফ এস কস থিটা, এটা সর্বোচ্চ কখন হবে, যখন কস থিটা সর্বোচ্চ হবে, মানে ডব্লিউ ম্যাক্সিমাম কখন হবে, when cos থিটা ম্যাক্সিমাম। cos থিটা ম্যাক্সিমাম ভ্যালু কত, cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু এখানে কত হবে 0 ডিগ্রি। এক কথায় বল এবং সরণের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে তখন কৃতকাজ কি হবে, সর্বোচ্চ হবে। এখন 0 ডিগ্রি অপশন এখানে নাই, কিন্তু এইখানে দেখো এই যে বলছে বল আর সরণ যখন একই দিকে কাজ করবে, বল আর সরণ একই দিকে কাজ করা মানে কি, একই দিকে কাজ করা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই যে বল এইদিকে ধরো, সরণটাও কি হলো এই দিকেই হলো, ধরো জাস্ট ধরো বল এইদিকে দিলা, সরণ এইদিকে হলো, একই দিকে কাজ করতেছে, বল সরণ যখন একই দিকে থাকবে তখন তাদের মধ্যবর্তী কোণ কি হবে 0 ডিগ্রি হবে, আর মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয় তখনই আমার কি কৃতকাজের পরিমাণ ম্যাক্সিমাম হয়। আর 0 হয় কখন, যখন লম্ব হয়, কোন ভেক্টরটি এই ভেক্টরের উপর লম্ব, এই ধরনের প্রশ্নগুলো তোমরা কি করবা, অপশন টেস্ট করবা। এই ধরনের প্রশ্নগুলো তোমরা কি করবা ভাইয়া, এই ধরনের প্রশ্নগুলো তোমরা অপশন টেস্ট করবা।
কিভাবে অপশন টেস্ট করবা একটু ভালো মতো বুঝাই দিই তোমাদেরকে যে কিভাবে তুমি এটাকে অপশন টেস্ট করবা। ওকে, তো অপশন টেস্ট করার জন্য কি করবা, যে লম্ব যেহেতু বলছে তাহলে ডট গুণফলের মান কি হতে হবে, 0 হতে হবে। তাহলে দেখো আমি যদি এইটা দিয়ে ডট গুণফল করি, এটা আসলে অ্যান্সার আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা অ্যান্সার কি হবে। আসলে এটা অ্যান্সার কিন্তু হবে এইটা, ঠিক আছে, এটার অ্যান্সার কিন্তু হবে এইটা। কারণ কি, এখানে দেখো আই এর সহগ আছে, জে এর সহগ আছে, কিন্তু এখানে কি আছে, শুধু কে এর সহগ আছে। অ্যান্সার এইটাই হবে। কেন এইটা হবে খেয়াল করে দেখো, আমি যদি ডট প্রোডাক্ট করি তাহলে দেখো এখানে আমার কি আছে, 4 ইন্টু, এখানে তো আই এর সহগ নাই, 0 প্লাস কি 3 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 7, আলটিমেটলি ডট প্রোডাক্ট কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। মানে এখানে আই জে আছে, তাহলে এখানে শুধু কে আছে, বুঝাই যাচ্ছে এই দুটো ডট প্রোডাক্ট করলে কি হবে, 0 হবে। তাহলে এরকম সহজ সরল দিলে তোমার অপশন টেস্ট করলে বুঝতেই পারবা। ধরো আই জে এখানে আছে, তাহলে এখানে যদি কে থাকে তাহলে এটাই লম্ব হবে। এখানে ধরো জে আর কে আছে, তাহলে এখানে যদি আই থাকে তাহলে সেটাই লম্ব হবে। কিন্তু যদি একটু ভেজাল্লা দেয় তখন তোমাকে ইন্ডিভিজুয়ালি ডট গুণফল করে দেখতে হবে যে কোনটা আসলে 0 আসে, যেটা 0 আসে সেটাই লম্ব হবে। ওকে, তারপরে চলো, এই যেটা বলছে জে ডট, তারপরে 2i মাইনাস 3j প্লাস কে কে ক্যাপ, এটা তোমাকে ডট প্রোডাক্ট বের করতে বলছে। তাহলে দেখো এই যে প্রথম ভেক্টরটা এখানে শুধু তোমার আই এর সহগ কত, 0, তাহলে 0 ইন্টু 2, তারপরে হচ্ছে এটা 1, মানে এখানে জে এর সহগ হচ্ছে 1, তাহলে 1 ইন্টু হচ্ছে -3, আর এখানে কে এর কোনো সহগ নেই, তাহলে কি 0 ইন্টু 1, তাহলে আলটিমেটলি এটা বুঝাই যাচ্ছে এটা অ্যান্সার হবে হচ্ছে তোমার -3। মানে ডট প্রোডাক্ট থেকে যা দেখলাম ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন হচ্ছে। এখন এই প্রশ্নগুলা তোমার আসলে ভালো মতো পারা উচিত, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো যে আমাদের প্রিলিমিনারি, মানে সরি, তোমার এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো শেষ ডট প্রোডাক্টের উপর থেকে। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে তোমার ভালো একটা প্রশ্ন দিয়েছিল রিটেনে ডট প্রোডাক্ট থেকে। ঢাকা ভার্সিটিতে তোমার রিটেনে ভালো একটা প্রশ্ন দিয়েছিল, বা রিটেনে আমরা এখন কি করব, ওই প্রশ্নটা এখন সলভ করব। চলো, এই যে এই প্রশ্নটা খুব ভালো মতো, মানে ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে তুমি হচ্ছে এই প্রশ্নটা ভালো মতো আগে পড়ো। মেইন সমস্যাটা হচ্ছে যখন তোমাকে বড় প্রশ্ন দিবে, ধরো ভর্তি পরীক্ষায় বড় প্রশ্ন দেওয়ার পরে পোলাপান কি করে জানো, প্রশ্ন বড় দেখার পর পরই ঘাবড়ায় যায়। এখন তুমি যখন দেখে ঘাবড়ায় যাবা, এটা মাথায় রেখো, তুমি যখনই দেখে ঘাবড়ায় যাবা তখন ভাই প্রশ্ন তোমাকে দেওয়ার হবে না। আর তুমি যদি ঘাবড়ায় না যেয়ে একটু ঠান্ডা মাথায় তুমি যদি কি করতে পারো, জাস্ট দেখতে পারো, অঙ্কটা তোমার জন্য হয়ে যাবে। তো গত বছর, মানে গত বছর না সরি, গত বছরের আগের বার আর কি, এই প্রশ্নটা আসছিল, আসার পরে পোলাপান একটু মানে পরেই ঘাবড়ায় গেছে, তো তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আর যারা ধরো প্রশ্নটা একটু পরে বোঝার চেষ্টা করছে তারা কিন্তু প্রশ্নটা পারছে। কিভাবে পারছে দেখো, এই যে এ ভেক্টর এখানে দেওয়া আছে, সরি অন্য একটা কালার নেই, এ ভেক্টর দেওয়া আছে এখানে, আবার বি ভেক্টরটা এখানে দেওয়া আছে, আবার সি ভেক্টর এখানে দেওয়া আছে। এখন বলছে ভেক্টর এ ভেক্টর বি এবং ভেক্টর সি এর সাথে সমান কোণ তৈরি করে। মানে ব্যাপারটা বোঝাচ্ছে এই যে ভেক্টর এ এবং ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ ইকুয়াল হবে ভেক্টর এ এবং ভেক্টর সি এর মধ্যবর্তী কোণ। এরা মাথায় রাখবা যে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কি, সমান। তারপরে আবার বলছে বি ও সি এর সাথে, মানে ভেক্টর এটা বি এবং সি ভেক্টরের সাথে একই সমতলে অবস্থিত হয়। এখন তোমাকে বের করতে বলছে এই আলফা এবং বিটার ভ্যালু নির্ণয় করো। আমি আবারও প্রশ্নটা তোমাদেরকে বুঝাই, এই প্রশ্নটা যদি বুঝাই তাহলে তোমার কাছে এই প্রশ্নটা একদম ইজি মনে হবে। প্রশ্নটা কি আছে দেখো ভালো মতো, যে প্রশ্নটা আসলে কি এখানে, প্রশ্নটা এখানে বলছে যে ভেক্টর এ ভেক্টর বি এবং ভেক্টর সি এর সাথে সমান কোণ তৈরি করে। এরপরে বলছে ভেক্টর এ বি এবং সি এর সাথে একই সমতলে অবস্থিত। এখন এই যে তোমার আলফা বিটা যেটা আছে সেটা তোমাকে বের করতে বলছে। তো পোলাপান যারা এটা একটু মানে টুকটাক
শর্তগুলা ফালাইছে তারা অঙ্ক করতে পারছে, আর যারা আগেই ছেড়ে দিছে মানে হাল ছেড়ে দিছে তারা পারেনি। দেখো তাহলে এখন এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কি বলতো বাবা, এখানে বের করতে হবে। এ আর বি এর মধ্যবর্তী কোণ কি হবে, দেখো কজ ইনভার্স, আমি একবারে করব কজ ইনভার্স। এই যে এ ডট বি, সরি এটা স্মল দিয়ে দেওয়া আছে, আমি স্মল দিয়ে লিখি, এ ডট বি ডিভাইডেড হচ্ছে এ বি, আর এটা হবে কজ ইনভার্স, মানে যেহেতু কোণ দুইটা সমান, কজ ইনভার্স এ ডট সি ডিভাইডেড হচ্ছে এসি। দুই পাশ থেকে কজ ইনভার্স তুলে দাও, তাহলে এটাকে এভাবে লেখা যায় এ ডট বি ডিভাইডেড এ বি ইকুয়াল এ ডট সি ডিভাইডেড হচ্ছে এসি। দুই পাশ থেকে এ এ তুলে দাও, আগে কি নিচে থাকে বি আর সি, এ ডট বি আগে করো। এ ডট বি করলে কি আসে আগে দেখো, আয়ের সহগ আলফা, আর এখানে আয়ের সহগ হচ্ছে 1, তাহলে হবে কি আলফা। দের সহগ হচ্ছে তোমার এখানে 2 আর এখানে হচ্ছে 1, তাহলে 2 × 1 মানে কি 2। আর নিচে কি থাকবে, এই পাশ থেকে এ এ কাটা যাবে, নিচে কি থাকবে বি এর মান, বি এর মান মানে কি √2, এই যে 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার ইকুয়াল এ ডট সি, তার মানে কি হবে, আয়ের সহগ হচ্ছে আলফা, এখানে আয়ের সহগ 0, তার মানে কি 0 লেখার দরকার নাই। দের সহগ কত এখানে 2, এখানে কত 1, তার মানে কি 2 প্লাস এর সহগ কি বিটা, এখানে কি 1, তাহলে 2 প্লাস বিটা ডিভাইডেড সি ভেক্টরের মান হচ্ছে √2। এখন দেখো তাহলে এখান থেকে √2 ওই পাশ থেকে কেটে দাও, তাহলে আলফা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস বিটা, এখান থেকে দুই পাশ থেকে 2 তুলে দাও, তাহলে কি থাকে আলফা ইকুয়াল টু বিটা। এখানে আলফা ইকুয়াল টু বিটা, এটা তুমি কি করছো প্রথমেই বের করে নিলা, এই যে শর্ত দেওয়া আছে এই শর্ত থেকে। তারপরে শর্ত কি বলছে, যে তিনটা ভেক্টর মানে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর একই সমতলে অবস্থিত। এখন তিনটা ভেক্টর মানে কোন, এটা একটু আলোচনা করি। তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, তবে এটা শর্তটা কি দেখো, শর্ত হচ্ছে যে কোনো একটা ভেক্টর নিবা, সেটা ডট বাকি দুইটা ভেক্টর, বাকি দুইটা ভেক্টরের ক্রস গুণফল, এটাও হবে। আবার তুমি ধরো এখানে যদি বি নাও, এটা যদি করো তাও হবে। এখানে যদি তুমি সি নাও, তারপরে তোমার এটাকে যদি তুমি এইভাবে লেখো তাও হবে। এক কথায় তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, তবে ওই তিনটা ভেক্টর দিয়ে গঠিত নির্ণায়কের মান 0 হবে। তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, তাহলে ওই তিনটা ভেক্টরের তোমার আই, জে এবং কে এর সহগ দিয়ে যে নির্ণায়ক গঠন করা হবে, সেই নির্ণায়কের মানটা কি হবে 0 হবে। তাহলে আমি এখানে বসাই তিনটা ভেক্টর একই সমতলে, তাহলে আমি এ ভেক্টরের সহগগুলা বসাবো। আয়ের সহগ আলফা, জে এর সহগ 2, তারপরে বিটা। আলফা, জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে বিটা। বি ভেক্টরের ক্ষেত্রে আয়ের সহগ আর জে এর সহগ আছে 1 1, কে এর সহগ নাই যেহেতু 0। সি ভেক্টরের ক্ষেত্রে আয়ের সহগ নাই, জে এর সহগ 1 আর কে এর সহগ হচ্ছে 1। এই যে নির্ণায়কটা গঠন করা হলো, এই নির্ণায়কের মান যদি 0 হয় তবে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। যেহেতু আমাকে শর্তে বলে দিছে একই সমতলে আছে, তার মানে কি এটা সমান 0 হবে। এখন তুমি কি করো, এটাকে ক্যালকুলেট করো। প্রথমে তুমি কি নিবা, এই যে আলফা থাকবে, আলফা নেওয়ার পরে এই 1 × 1 করবা। যখন তুমি কি করবে, এই যে আলফা নিবা, তাহলে এই যে 1 × 1 হবে, তারপরে কি হবে -1 × 0 হবে, 1 × 1 -0। তারপর যখন -2 নিবা, তখন কি আসবে, -2 নিলে এই যে দেখা যাবে 1 × 1, তারপরে 0 × 0 প্লাস বিটা যখন তুমি নিবা, তখন আসবে 1 × 1, তারপরে 0 × 1 মানে কি 0 ইকুয়াল 0। এখানে কি আসতেছে আলফা,
-2 প্লাস বিটা ইকুয়াল 0। যেহেতু আলফা এবং বিটা সমান, তার মানে কি এই বিটার জায়গায় আলফা বসাও, তাহলে 2 আলফা ইকুয়াল টু আসে হলো 2। আলফার ভ্যালু কত আসে 1, আর আলফা ইকুয়াল টু বিটা তুমি পাইছিলা, তার মানে কি বিটার ভ্যালু হচ্ছে 1। আলফার ভ্যালু 1, আবার বিটার ভ্যালু হচ্ছে 1। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। এখন বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এরা জগন্নাথ ইউনিভার্সিটি রিটেনে আসছিল। আমার বিশ্বাস এই টাইপের প্রশ্নগুলো এইবারও জগন্নাথে আসতে পারে। এবার যেহেতু জগন্নাথে তোমার হচ্ছে রিটেন নিচ্ছে, তাহলে এখন খেয়াল করো, যেহেতু লম্ব তার মানে কি এই দুইটা ডট গুণফলের মান কত হবে 0 হবে। এখানে তুমি লেখো এই যে 2, এই যে এক্স এর সহগ কত, এখানে 2, সরি আই এর সহগ হচ্ছে 2, এখানে কত এম, তাহলে কি 2m, যে 3, এখানে কি 2, তার মানে কি 6, কে এর সহগ -5, এখানে কত 10, তার মানে হচ্ছে -50 ইকুয়াল 0। তার মানে 2m এর ভ্যালু কত আসবে 44, m এর ভ্যালু কত আসবে 20। আমার কাহিনী শেষ। এইটুকু লিখতে পারলেই তোমার রিটেনে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। তাহলে আমাদের যে ডট প্রোডাক্ট রিলেটেড যে প্রবলেমগুলো ছিল আমরা সেই প্রবলেমগুলো করে ফেললাম। আমরা এখন যে কাজটা করব এখন হলো ক্রস প্রোডাক্ট রিলেটেড প্রবলেমগুলো করব। চলো কিভাবে আমরা ক্রস প্রোডাক্ট রিলেটেড প্রবলেমগুলো করতে পারি। তো চলো আমরা করে ফেলার ট্রাই করি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। উভয় ভেক্টরের উপর অভিলম্ব মানে লম্ব, মানে এই উভয় ভেক্টরের উপর লম্ব ভেক্টরটা নির্ণয় করতে বলছে। দেখো আমরা জানি যে দুটা ভেক্টর ধরো আছে, এই দুটা যদি ক্রস গুণফল করো, মানে দুইটা ভেক্টরে যদি ক্রস গুণফল করো, তাহলে তুমি কি পাবা এ ক্রস বি ভেক্টর। এই এ ক্রস বি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের উপরে লম্ব, উভয়ের উপর লম্ব। এখন যদি বলে মানে উভয়ের উপর লম্ব ভেক্টরটা কি এ ক্রস বি, এখন যদি বলে এ এবং বি উভয়ের উপরে লম্ব একক ভেক্টর নির্ণয় করো, তাহলে উভয়ের উপর লম্ব একক ভেক্টরটা কি হবে একক ভেক্টর। তোমরা একক ভেক্টরের সংজ্ঞা জানো যে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। প্রথমে প্লাস মাইনাস দিবা, এটা কি হবে এই যে এ ক্রস বি, যেটা আসলে উভয় ভেক্টরের উপর লম্ব, তাহলে এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, আর এই ভেক্টরের মানটা কি হবে এই যে এ ক্রস বি এর মান। তাহলে যেহেতু আমাকে শুধু লম্ব ভেক্টরটা বের করতে বলছে, একক ভেক্টর বের করতে বলে নাই, তাহলে আমি শুধু এ ক্রস বিটা বের করে দিব। তাহলে এ ক্রস বিটা কিভাবে বের করব, এ ক্রস বি বের করার ফর্মুলা তোমরা জানো, এই যে নির্ণায়ক আকারে লিখবা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তারপরে কি করবা এই যে আয়ের মানে এ ভেক্টরের সহগগুলা লিখে ফেলবা নিচে নিচে, আয়ের নিচে আয়ের সহগ, জে এর নিচে জে এর সহগ, কে এর নিচে কে এর সহগ। তাহলে 3 1 2। এরপরে চলো আমরা বি ভেক্টরটা দেখি। 2 -2 আর 4, 2 -2 আর 4, 2 -2 4। এখন করো, এখানে কি আসবে আই ক্যাপ নিবা, নেওয়ার পরে কি 1 × 4 মানে কি 4, মাইনাস দিবা, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 × 2 মানে কি 4, মাইনাস জে ক্যাপ, এই অংশ বাদ, এই অংশটা বাদ, তাহলে 3 × 4 মানে কি 12, মাইনাস 2 × 2 মানে কত 4, প্লাস কে ক্যাপ, তাহলে 3 × -2 মাইনাস 6, আর মাইনাস 2 × 1 মাইনাস 2, এটা কত আসে 8 আই ক্যাপ আসে, তারপরে মাইনাস 8 জে ক্যাপ আসে, আর মাইনাস 8 কে ক্যাপ আসে। তাহলে 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। এখন দেখো তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার
এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2023-24 যে সেশনটা সেই সেশনে আসছে। ঠিক আছে, তো চলো আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি। এখানে বলছে যে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ ভেক্টরটি একটি তলের সমান্তরাল এবং সি ভেক্টর যেটা, এই সি ভেক্টরটা হচ্ছে তলটিতে লম্ব। একক ভেক্টর কোনটি? আচ্ছা, এই প্রশ্নটাই একটু মানে ভাষাগত দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটু মানে তোমার হচ্ছে হলো ডিফেক্ট আছে আর কি ভাষাগত দিক থেকে। মানে এখানে বলা উচিত ছিল যে এই ভেক্টরটা হচ্ছে তোমার একক ভেক্টর, অথবা এইটার একক ভেক্টর তোমাকে বের করতে বলছে। মানে এভাবে কোনোভাবেই ক্লিয়ারলি বলে নাই, খালি বলছে একক ভেক্টর কোনটি। এটা কেমন হয়ে গেল না? মানে যদি বলতো যে এটা একটা একক ভেক্টর, অথবা এই যে ভেক্টরটা এখানে দেওয়া আছে এইটার একক ভেক্টর নির্ণয় করো, তাহলে এই প্রশ্নটা বেশি ক্লিয়ার হতো আমাদের কাছে, যাতে করে আমরা ঠিকভাবে করতে পারি। যাই হোক, আমরা মনে মনে ধরে নিলাম যে স্যাররা এটাই বলতে চাইছে যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, অথবা এই ভেক্টরটার একক ভেক্টর আমাকে বের করতে বলছে। এই ভেক্টরটা হচ্ছে একটা তলের সমান্তরাল। এই ভেক্টরটা কি বলতো? একটা তলের সমান্তরাল। আবার বলছে মানে এই যে ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এটা হচ্ছে একটা তলের সমান্তরাল, এবং সেই তলের উপর লম্ব হচ্ছে এই সি ভেক্টর। সেই তলের উপর লম্ব কি বলতো? এই সি ভেক্টর। তাহলে এখন ওই তলের উপর যদি এই সি ভেক্টর লম্ব হয়, আবার ওই তলের সমান্তরাল হচ্ছে এই ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস হলো ওয়াই জে ক্যাপ, তার মানে এই এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ এবং এই সি ভেক্টর এই দুটা পরস্পর লম্ব। চিন্তা করে দেখো, সি ভেক্টরটার তলের উপর লম্ব, আর ওই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ওইটা হলো তলের সমান্তরাল। খেয়াল করো তো, আমি জিনিসটা একটু 2D তে দেখানো ঝামেলা, তারপরেও চিন্তা করি যে ধরো যে তল ভেক্টরটা যদি এটা হয়, জীবনে এটা এর হয় না, এটা আমরা জানি, তলটা 2 ডাইমেনশনাল। এটা আমি রেখার মতো করে দেখাচ্ছি আর কি বুঝানোর সুবিধার্থে। তারপরে খেয়াল করে দেখো এই তলের সমান্তরাল ভেক্টরটা কোনটা? এই তলের সমান্তরাল ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন আবার বলছে এই তলের উপর লম্ব হলো এই সি ভেক্টরটা। এই সি ভেক্টরটা হলো তলের উপর লম্ব। তাহলে এই সি ভেক্টর যদি তলের উপর লম্ব হয়, তাহলে এটা অবশ্যই কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এই যে ভেক্টরটা আছে এটার উপরও লম্ব হবে। বুঝতেই পারতেছো? তাহলে আমি লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডট সি ভেক্টর ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক বের করা যায় কিনা। ডট গুণফল করলে কি হবে? 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু 2x এটা তুমি বের করতে পারতেছো। ওয়াই ইকুয়াল টু 2x এটা তুমি বের করতে পারতেছো। এখন আমি যদি এই এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ যে ভেক্টরটা আছে এইটাকে আমি যদি তোমার হচ্ছে একটা একক ভেক্টর ধরে নিই, এটাকে আমি যদি কি করি, একটা একক ভেক্টর ধরে নিই, তাহলে সেক্ষেত্রে এই ভেক্টরের মান কত হবে? 1 হবে। আমি যদি ধরে নিই এটা একটা একক ভেক্টর, তাহলে এই ভেক্টরের মান কত হবে? 1 হবে। তাহলে এই ভেক্টরের মানটা কি? এই ভেক্টরের মান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। আমি যদি এটাকে একক ভেক্টর ধরে নিই, আর এই একক ভেক্টরটা আমি যদি বের করতে চাই, সেক্ষেত্রে একক ভেক্টরের মান কত হয়? 1 হয়। আমি সেটা লিখলাম। উপরে আমি রুট আছে, স্কোয়ার করে দাও, তাহলে এটা কি আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। আবার 1 এখানে ওয়াই সমান কি 2x, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 2x এর উপরে স্কোয়ার, তার মানে কি 4x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। 5x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে তুমি x এর ভ্যালু পাবা প্লাস মাইনাস 1/√5। আর x ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 1/√5 হয়, তাহলে y ইকুয়াল টু কি? যেহেতু 2x, তাহলে প্লাস মাইনাস 2/√5। এখন আমাকে এই ভেক্টরটা বের করতে বলছে। আমি এটাকেই যেহেতু একক ভেক্টর ধরে নিছি, তাহলে একক ভেক্টরটা আমার সরাসরি বের হয়ে আসবে। চলো এটা আমরা বের করে ফেলি।
ওকে, তাহলে আমার একক ভেক্টরটা ছিল এক্স আই ক্যাপ প্লাস হলো ওয়াই জে ক্যাপ। দেখো এক্স এর ভ্যালু এখানে প্লাস মাইনাস যেহেতু দুটাতেই আছে, তাহলে সামনে একবার প্লাস মাইনাস দিয়ে নাও। তাহলে এটা হবে কি, এটা হবে হচ্ছে তোমার আই ক্যাপ প্লাস হচ্ছে মানে 2 জে ক্যাপ, আর নিচে হবে কি √5। এক লাইনে লিখে ফেললাম। এখন দেখো কোনটার সাথে মিলে, কোনটার সাথে মিলে তুমি এটা দেখো। আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ ডিভাইডেড √5, তার মানে এটা অ্যান্সার আছে অপশন নাম্বার হচ্ছে এ। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে চলো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মানে এই প্রবলেমটা আমরা সলভ করব। ঠিক আছে, এই প্রবলেমটা দেখো তোমরা একটু নিজেরা ভিডিও পজ করো, ভিডিও পজ করে তোমরা হচ্ছে এই ভেক্টরটা নিজেরা করার চেষ্টা করো। আমি এখন যে প্রবলেমটা করাইলাম সেই প্রবলেমটাই হচ্ছে এইটা, মানে একই রকমের প্রবলেম আর কি, এক্স্যাক্টলি একই রকমের, জাস্ট একটু ভ্যালু চেঞ্জ। এখানে বলছে তোমার ওয়াই আই ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ ভেক্টর বি ভেক্টরকে লম্বভাবে সেট করে। তার মানে কি লম্বভাবে সেট করা মানে কি, এই যে ভেক্টরটা আছে এখানে, এই ভেক্টরটা আসলে এক্স্যাক্টলি কি এখানে এই বি ভেক্টরের উপর লম্ব, এই ভেক্টরটা হলো বি ভেক্টরের উপর লম্ব। এখন বলছে কোনটি একক ভেক্টর, মানে হচ্ছে এই যে ভেক্টরটা এটা আসলে একক ভেক্টর ধরে নিবা, অথবা এই ভেক্টরটার একক ভেক্টর তুমি নির্ণয় করবা। ঠিক আছে, ওকে, তাহলে এখন ডট গুণফল করো। তাহলে এটাকে ডট গুণফল যদি করো, তাহলে ওয়াই আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডট √2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। যেহেতু পরস্পর লম্বভাবে সেট করে, তার মানে পরস্পর লম্ব, আর ডট গুণফলের মান কি 0। এইখান থেকে দেখো তো কি আসে, তাহলে এখানে এখানে তাহলে মানটা কি আসে একটু দেখো। এটা মান আসতেছে যেহেতু আই ক্যাপ, এটা এটা যদি আই ক্যাপ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে √2 ওয়াই। আর এটা যেহেতু তোমার দেখো এখানে জে এর কোনো সহগ নাই, এখানে কে এর সহগ আছে জেড, এটা হলো -4, তার মানে কি -4z ইকুয়াল 0। তাহলে এখানে তোমার বুঝতে পারতেছো, তাহলে এখানে কি আসবে, y ইকুয়াল টু হচ্ছে 4z ডিভাইডেড √2। এরপরে আমি যদি এটাকে একক ভেক্টর ধরে নিই তাহলে এটার মান হবে 1। y এর উপরে স্কোয়ার প্লাস z এর উপরে স্কোয়ার ইকুয়াল টু 1 এর উপর স্কোয়ার, মানে 1 ধরো। এটা রুট থাকে, পরে স্কোয়ার করে দিলে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা আমি লিখে ফেলি, এই যে এই ভেক্টরটা যেহেতু একক ভেক্টর আমি ধরে নিছি, তাহলে এই ভেক্টরটার মান হবে 1। এখন তুমি কি করে দিবা, স্কোয়ার করে দিবা। y এর জায়গায় কি বসাবা, এই যে 4z ডিভাইডেড 2 বসাবা, মানে 4z ডিভাইডেড √2 বসাবা। এটা কত আসবে, 16z স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস z স্কোয়ার ইকুয়াল টু 1। তারপরে তাহলে কত আসতেছে, এটা এটা আসতেছে 16 আর 2 18, 18 জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে তোমার এই পাশ থেকে কাটাকাটি করলে 9z স্কোয়ার ইকুয়াল টু 1। আর এখান থেকে তোমার পেজ নেই, যেহেতু 9z স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে z এর ভ্যালু কি হবে, z এর ভ্যালু হবে তোমার +-1/3। z এর ভ্যালু যদি 1/3 হয় তাহলে y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হবে তোমার 4 ইন্টু 1/3 ডিভাইডেড √, বিশাল একটা কমপ্লিকেটেড জিনিসপত্র আসবে, প্লাস মাইনাস সামনে থাকবে, তাহলে এখানে আসবে হচ্ছে 4 ডিভাইডেড 3√2। খুবই উদ্ভট টাইপের একটা জিনিস আসলো। আমার তো মনে হচ্ছে এই প্রশ্ন একটা ভুল করছে, সেটা হচ্ছে ওয়াই এর সাথে এই আই ক্যাপ এটা হবে না, এই ওয়াই এর সাথে এটা জে ক্যাপ হবে। ওয়াই এর সাথে জে ক্যাপ হলে এই প্রশ্নটা মিলবে, আর না হলে মিলবে না। ঠিক আছে,
আমি এটা কি করছি, তোমার এই উদ্ভট টাইপে যেটা দিছে আমি উদ্ভট টাইপেই এটা করে দিছি। বাট আমার যেটা মনে হয় আর কি, যে এখানে এই জিনিস একটা জিনিস ভুল করছে, সেটা হচ্ছে যে এইখানে এই ইয়েটা হবে না, তোমার ওয়াই আই ক্যাপ হবে না, এটা ওয়াই জে ক্যাপ হবে। তো ওয়াই জে ক্যাপ ধরে একবার ট্রাই করো তো বাসাই, আমার মনে হয় তোমাদের তখন হয়ে যাবে আর কি, আগের অঙ্কটার মতোই আর কি। এখানে ওই আই ক্যাপটা হবে না, এটা জে ক্যাপ হবে আর কি। এখন দেখো, এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব, মানে উভয়ের উপর লম্ব এই দিক, মানে লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে এই উভয়ের উপর লম্ব ভেক্টরটা কি, পি ক্রস কিউ। তাহলে উভয়ের উপর লম্ব একক ভেক্টরটা কি, আমি ধরলাম ইটা হ্যাট, এটা হবে কি, এই পি ক্রস কিউ কে পি ক্রস কিউ এর মান দিয়ে ভাগ করতে হবে। একক ভেক্টর মানে কি, যে ভেক্টরকে ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হয়। এই পি ক্রস কিউ হচ্ছে উভয় ভেক্টরের উপর লম্ব, আর এই উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টরটা হচ্ছে পি ক্রস কিউ কে পি ক্রস কিউ এর মান দিয়ে ভাগ করতে হবে। এখন তাহলে কি করবা, তোমার প্রথম কাজ হলো পি ক্রস কিউ এর এটা বের করা। এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, 2 2 -1 6 3 -3। এখন খেয়াল করো, এখানে আই ক্যাপ নাও, তাহলে 2 ইন্টু -3 তার মানে কত, -6। তারপরে কি, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি 3 মাইনাস জে ক্যাপ, 2 ইন্টু -3 -6, তারপরে মাইনাসে মাইনাসে +6 প্লাস কে ক্যাপ, 2 ইন্টু 3 6 -12। কত আসতেছে এটা, দেখো কত আসতেছে এটা, এটা মেবি আসতেছে হচ্ছে তোমার -3 আই ক্যাপ, আর এটা আসতেছে -6 কে ক্যাপ। তাহলে পি ক্রস কিউ তুমি পাইছো, পি ক্রস কিউ এখানে লেখো -3 আই ক্যাপ -6 কে ক্যাপ ডিভাইডেড এই পি ক্রস কিউ এর মান দিয়ে ভাগ করতে হবে। মান কত, 3 এর উপর স্কোয়ার মানে 9, আর 6 এর উপর স্কোয়ার মানে কি 36, তার মানে √45। তাহলে -3 যদি আমি কমন নেই, -3 ডিভাইডেড √45, এখানে থাকে কত, তোমার আসে হলো আই ক্যাপ প্লাস হচ্ছে 2 কে ক্যাপ। এই যে, তাহলে আমার অপশন নাম্বার সি হবে অ্যান্সার। এই টাইপের প্রশ্নগুলা কিন্তু পরীক্ষায় দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এই টাইপের প্রশ্নগুলাই তোমার পরীক্ষায় দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, এটা মাথায় রেখো, ঠিক আছে। এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো পড়ো। এখন খেয়াল করে দেখো, কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব হবে। ওয়াই অক্ষের উপর লম্ব মানে কি, দেখো আমি যদি এভাবে চিন্তা করি, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো আমার এক্স অক্ষ, এইটা হচ্ছে আমার জেড অক্ষ। দেখো এই তিনটা অক্ষ কিন্তু পরস্পর পরস্পরের উপর লম্ব, মানে এক্স অক্ষ ওয়াই, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষ জেড অক্ষের উপর লম্ব, মানে এই তিনটা অক্ষ পরস্পর পরস্পরের উপর লম্ব। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা কি ধরে নেই, ওয়াই অক্ষ বরাবর আমরা ধরে নেই হচ্ছে তোমার জে ক্যাপ, এক্স অক্ষ বরাবর আমরা কি ধরে নেই আই ক্যাপ, আর জেড অক্ষ বরাবর আমরা একক ভেক্টর কি ধরে নেই কে ক্যাপ ধরে নেই। তাহলে এই যে ওয়াই অক্ষ মানে জে ক্যাপ, এটা এটার উপর লম্ব কে বলতো, কে ক্যাপও লম্ব, আবার আই ক্যাপও কিন্তু লম্ব, এটা মাথায় রাখবা। আর এই যে ক্রস গুণফল, এই ক্রস গুণফল করার জন্য তুমি কি করতে পারো, এই যে দেখো একটা চক্রাকার রুল আছে না, এই রুলটা অ্যাপ্লাই করতে পারো। ধরো এখানে 3 ভাগে ভাগ করো জিনিসটা, এইটা হলো আই ক্যাপ, ধরো এইটুকু অংশ, আর এইটুকু অংশ হলো জে ক্যাপ, এইটুকু অংশ হলো কে ক্যাপ। তাহলে আই ক্রস জে করছে, প্রথমটা কি দেখো তো আই ক্রস জে, তাহলে আই ক্রস জে এটা কি তুমি ক্লকওয়াইজ ঘুরছো, তার মানে এইটুকু হবে কি কে ক্যাপ, আর এখানে কি আছে আই ক্যাপ আছে, তাহলে কে ক্যাপ ক্রস আই ক্যাপ। কে ক্রস আই এটা কি বলো তো ভাই, এই কে ক্রস আই এটা ঘড়ির কাটার দিকে গেছো, তাহলে আলটিমেটলি এটা হবে কি জে ক্যাপ। তো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ক্যাপ, তার মানে এই দুটা পরস্পর সমান্তরাল, তাহলে এটা লম্ব না। তারপরেরটা দেখো আই ক্রস জে, আই ক্রস জে মানে কি কিছুক্ষণ আগে বের করলা, এটা কি কে ক্যাপ, কে ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা কি জিরো, কারণ কি এই দুটা পরস্পর সমান্তরাল।
আর দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে ক্রস গুণফলের মান কত হয়? 0 হয়। কারণ কে ক্যাপ আর কে ক্যাপ একই দিকে না, একই দিকে হলো মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তারপরে দেখো জে ক্রস আই, জে ক্রস আই মানে কি? এই দিকে দেওয়া লাগতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে? মাইনাস হবে। এটা মাইনাস কে ক্যাপ আর এটা কি? জে ক্যাপ। তাহলে দেখো সামনে মাইনাস রাখো, জে মানে কে ক্যাপ ইন্টু জে ক্যাপ, তার মানে কি আবার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? নেগেটিভ আই ক্যাপ হবে। এই যে নেগেটিভ নেগেটিভে কি হবে? পজিটিভ হবে। আর এখানে কি হবে? আই ক্যাপ হবে। আর আই ক্যাপ কিন্তু কি হবে? তোমার জে ক্যাপের উপর লম্ব। তাহলে অ্যান্সার কি হবে? এখানে সি হয়ে যাবে। যেহেতু আমি অ্যান্সার পেয়ে গেছি, বাকিটা আর কি করব না, আমি এটা নিয়ে আর কাজ করব। ওকে, তারপরে চলো আমরা পরেরগুলা দেখি। এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ হলে এদের মধ্যবর্তী কোণ কত? ভালো মতো দেখবা। প্রথমেই বলছে এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি ক্রস এ। ওকে, খুবই ভালো কথা। চলো কিভাবে এই মধ্যবর্তী কোণটা আমাকে বের করতে বলছে, এটা এই মধ্যবর্তী কোণটা আমরা এখন এখানে বের করে দেখাবো যে মধ্যবর্তী কোণটা কত হবে। আর এই ধরনের প্রবলেমগুলো একটু যদি অ্যান্সার মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, কারণ এই ধরনের প্রবলেমগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে। দেখো এ ক্রস বি মানে কি ভাই? দেখো তো আমি যদি এটাকে এভাবে লিখি, সরি আমি যদি এটাকে এভাবে সাজায় লিখি, এ ক্রস বি সমান কি লেখা যায়? এ বি সাইন থেটা, আর এটাকে লেখা যাবে তোমার হচ্ছে ইটা হ্যাট আর কি। আচ্ছা আমি একক ভেক্টরটা লিখলাম না, এটা কি মাইনাস বি এ সাইন থেটা, দুই পাশ থেকে কেটে দাও, তাহলে 2 সাইন থেটা ইকুয়াল টু কি? 0। আলটিমেটলি সাইন থেটা ইকুয়াল টু 0। সাইন থেটা কখন 0 হয় বলো তো? সাইন থেটা 0 হয় যখন থেটার ভ্যালু হয় হচ্ছে তোমার 0 অথবা 180 ডিগ্রি। তাহলে এখানে কোনটা অপশনে আছে? 0 থাকলে 0 হতে এটা অ্যান্সার, আর 0 না থাকলে অ্যান্সার হবে কি? 180 ডিগ্রি। ওকে, আমাদের এই যে ক্লাসটা তোমরা করতেছো, তোমরা তো ইউটিউবে যারা দেখতেছো, আমাদের এই কোর্সটা আমরা একটু মডিফাই করছি। এখন শুধু এটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ কোর্স না, এটা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, মানে উদ্ভাসের যে ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক আছে এই কোর্স, প্লাস হচ্ছে তোমার কৃষি প্রশ্ন ব্যাংক সলভ কোর্স। আমরা এই কোর্সে শুধুমাত্র মানে যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক আছে এটা পড়াচ্ছি না, আমরা সাথে সাথে মানে ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে কৃষি প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটাও করাবো এই একই কোর্সের আন্ডারে। আর এই কোর্সের কোর্স ফি এখন 1000 টাকা, ডিসকাউন্ট পিরিয়ড ছিল প্রথম 200 জনের জন্য। আমাদের এই প্রথম 200 জনের ক্রাইটেরিয়াটা ফুল হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই। এই কোর্সের এখন কোর্স ফি হচ্ছে 1000 টাকা। যেহেতু আমরা নতুন একটা জিনিস অ্যাড করে ফেলছি, এখন কোনোভাবে আমরা হচ্ছে কোর্স ফিটা তো কমাতে পারবো না, কারণ তুমি দেখো মাস্টার প্রশ্ন ব্যাংক সলভ করছি অনেক জায়গায় তুমি দেখবা 1500-2000 টাকা। আমরা শুধু এখানে কি করতেছি? ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক সলভ করাচ্ছি, কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করাচ্ছি, ওয়ান শট তোমার রিভিশন ক্লাস দিচ্ছি। ইভেন তোমাদের রিটেনে যেন ভালো হয় এই জন্য আমরা ফিজিক্স এবং ম্যাথে তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে সিলেক্টিভ প্রশ্নগুলো তোমাদেরকে সলভ দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের রিটেনটা ভালো করতে পারো। কারণ ঢাকা ভার্সিটি রিটেন আছে, জগন্নাথের রিটেন আছে, আবার খুলনা ভার্সিটি তো রিটেন নিবে শুনতেছি। তো তোমরা যারা ভার্সিটি ক্র্যাক করতে চাও তোমাদের জন্য কিন্তু বেস্ট একটা কোর্স হবে এইটা। এখন দেখো এই যে ভেক্টরটা এবং এই ভেক্টরটা, এই দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে ল্যামডার মান কত? দেখো আমি এই শর্তর আগে বলি। তোমাকে ধরো একটা ভেক্টর দেওয়া আছে এ, আর একটা ভেক্টর দেওয়া আছে বি। এটা ধরো এরকম এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা ধরো তোমার বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। যদি এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তবে এই যে দেখো আয়ের সহগের অনুপাত, জে এর মানে জে ক্যাপের সহগের অনুপাত ইকুয়াল টু হবে তোমার কে ক্যাপের সহগের অনুপাত। তাহলে এখন এই দুটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় বৎস, তাহলে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা এই যে দেখো 2 ডিভাইডেড -4 ইকুয়াল তোমার হচ্ছে 3 ডিভাইডেড -6 ইকুয়াল 1 ডিভাইডেড মাইনাস ল্যামডা। তাহলে যে কোনো একটা সমান করো।
তাহলে এটা লিখতে পারো 2 ডিভাইডেড -4 মানে কি -1/2 ইকুয়াল টু হচ্ছে -1/λ। এখান থেকে বুঝাই যাইতেছে ল্যামডার ভ্যালু হচ্ছে 2। অপশন নাম্বার এ। এটা কিন্তু ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা, এই শর্তটা মনে রেখো। এই শর্তটা মনে রাখলে এই টাইপের প্রশ্ন যেটাই আসুক তুমি পারবা। পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে। এই দুটা ভেক্টর যদি একটা সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কত সেটা তোমাকে বের করতে বলছে। খুবই ভালো কথা। তো আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল তো বের করতে হবে, তাই না? চলো আমরা করে ফেলার ট্রাই করি। কি দেওয়া আছে? এটা সামান্তরিকের বাহু। তো সামান্তরিকের যদি বাহু দেওয়া হয়, মানে ধরো একটা এ ভেক্টর দেওয়া আছে, সরি এখানে পি ভেক্টর কিউ ভেক্টর দেওয়া আছে, এই দুটা যেহেতু বাহু, তাহলে ক্ষেত্রফল হবে কি জানো? এই ক্ষেত্রফল হবে হচ্ছে এই দুটার ক্রস গুণফলের মান। যদি এটা বাহু না হয়ে কি হতো, কর্ণ হতো, তাহলে সামনে একটা হাফ দেওয়া লাগতো। মানে এই দুটা যদি সামান্তরিকের বাহু না হয়ে দুটা কর্ণ হতো, তাহলে সামনে একটা হাফ দেওয়া লাগতো। তোমরা এটা থিওরি ক্লাসে দেখছো। এখন খেয়াল করো, তাহলে পি ক্রস কিউ এর মান লাগবে, তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? পি ক্রস কিউটা বের করতে হবে। এই যে খুবই সহজ ফর্মুলা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এখন দেখো যেহেতু প্রথমে পি লিখছো, তাহলে পি এর সহগগুলো বসাও, মানে নিচে নিচে আয়ের নিচে আয়ের সহগ, জে এর নিচে জে এর সহগ, কে এর নিচে কে, মানে কে এর সহগ আর কি। তারপরে কি 1 1 -1। এখন ভাই তুমি ক্যালকুলেট করো, এটা দেখো ক্যালকুলেট করে কত আসে। আই ক্যাপ নাও, মাইনাসে মাইনাসে +1, তারপরে কি -1 মাইনাস জে ক্যাপ, তারপরে তোমার হচ্ছে, তাহলে এটা বাদ, তাহলে -1, তারপরে -1 প্লাস কে ক্যাপ নিলা, তাহলে কি আসতেছে 1 + 1। তাহলে এখানে আসে কি দেখো তো, এখানে আসতেছে তোমার এই যে পি ক্রস কিউ, যেটা এই পি ক্রস কিউটা আসতেছে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে মানটা তোমার লাগবে, তাহলে মানটা কত হবে? 2 উপর স্কোয়ার 4, 2 উপর স্কোয়ার কি 4, তাহলে √8। √8 কে আমরা এভাবে লিখতে পারি না? তাহলে 2 ইন্টু 4, আলটিমেটলি কি হবে 2√2। অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 2√2। এই প্রশ্নটা আমার খুব ভালো একটা প্রশ্ন আর কি, মানে আমার কাছে খুব ভালো লাগে আর কি এই প্রশ্ন আর কি। প্রশ্নটা খুব ভালো মতো পড়ো। প্রশ্ন কি বলতে চাইছে সেটা আগে শোনো। প্রশ্নটা মানে মানে বুঝার ট্রাই করো যে কি বলতে চাইছে প্রশ্নটা। বলছে তিনটা ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, যাদের মান যথাক্রমে 4 3 এবং 5 যোগ করলে 0 হয়, মানে যোগ করা মানে এই তিনটার ওভারঅল লব্ধি হলো 0। তাহলে এই সি ক্রস এ ক্রস বি এর মানটা কত সেটা তোমাকে বের করতে হবে। ফার্স্ট অফ অল দেখো তো আমরা এখানে এই 4 3 5 এইটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি কিনা। 4 3 5 দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি। বড় করি, 4 3 5 দিয়ে আমি একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারি। যেটা বড় সেটা হলো অতিভুজ, তাহলে এটা 5, তার মানে এটা সি ভেক্টর। তারপরে 4 আর 3, এখানে একটা 4 বসাও, তারপরে এখানে 3 বসাও। 4 হলো এ ভেক্টর, এটা হলো কি বি ভেক্টর। বুঝাই যাচ্ছে এটা যেহেতু সমকোণী ত্রিভুজের সূত্র মানে ফর্মুলাটা ফুলফিল করছে, তার মানে এই এ আর বি এর মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি। এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন দেখো তো এ ক্রস বি করতেছো, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হবে? এ ক্রস বি এর ডিরেকশন হবে তোমার এ এবং বি উভয়ের উপর লম্ব দিকে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর এ আছে, ওয়াই অক্ষ সরি এক্স অক্ষ বরাবর বি আছে, ওয়াই অক্ষ বরাবর এ আছে। তাহলে এ ক্রস বি কি হবে? এই দুটার উপর লম্ব হবে। দুটার উপর লম্ব মানে কি এই দিকে হবে, জেড অক্ষ বরাবর হবে। জেড অক্ষ বরাবর হচ্ছে এ ক্রস বি। এখন দেখো তো এই এ ক্রস বি কে তুমি যদি বর্ধিত করো, এটা আলটিমেটলি কি হবে? এই যে সি এর উপরও লম্ব হবে। এটাকে বর্ধিত করলে কি হবে? তোমার সি এর উপরও এটা লম্ব হবে। এই যে কোণটা, এটা হলো 90 ডিগ্রি হবে। তাহলে এখন খেয়াল করো তো ভাই, সি ক্রস এ ক্রস বি, তার প্রথম কাজটা কি দেখো, এই যে মডুলাস দিছো মানে কি মান লাগবে তোমার। তাহলে এই যে সি ক্রস
এ ক্রস বি। তাহলে এখন দেখো তো এ ক্রস বি, তাহলে এটা কি হবে? এ ক্রস বি হবে এ বি সাইন 90, তারপরে একটা একক ভেক্টর ইটা হ্যাট। তাহলে এখন খেয়াল করে দেখো তো, তাহলে এই যে এ বি সাইন থিটা, এ বি সাইন 90 ইটা হ্যাট, এটা হচ্ছে এই ভেক্টরটা, এটার সাথে আবার সি ভেক্টর লম্ব, তাহলে আলটিমেটলি কি হবে? এটা হবে এরকম এ বি সি সাইন 90, আর একটা নতুন করে ধরো তোমার একটা একক ভেক্টর ইটা প্রাইম হ্যাট। যেহেতু তোমার মান লাগছে, মান বের করতে হবে, তাহলে আলটিমেটলি মানটা হবে কি? সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, আর ইটা হ্যাট হচ্ছে একটা একক ভেক্টর, একক ভেক্টরের মান কি 1 হয়, তাহলে আলটিমেটলি এটা হবে কি এ বি সি। এ বি সি মানে কি? এই মানগুলো দেওয়া আছে, তাহলে 4 ইন্টু 3 12, 12 ইন্টু 5 মানে কত? 60। অপশন নাম্বার বি। এরপরে দেখো একটি সামান্তরিকের দুইটি কর্ণ যথাক্রমে এত এবং এত, সামান্তরিকের ক্ষেত্রফল কত? ওই যে বললাম আর কি, কর্ণ দেওয়া থাকলে দুইটার ক্রস গুণফল করবা, ক্রস গুণফল করে সেই মান বের করে তাকে হাফ দিয়ে মানে গুণ করবা অথবা 2 দিয়ে ভাগ করবা। তো চলো এই প্রবলেমটা আমরা করাই। এই সামান্তরিকের কর্ণ দেওয়া আছে দুইটা, তাহলে আমি প্রথমে কি করব? এ ক্রস বিটা বের করে নিব। প্রথমেই এ ক্রস বিটা বের করে নিব। দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 3 -1 2 1 -2 4, এখানে আই ক্যাপ নিবা, তাহলে কি হবে? আই ক্যাপ নিলে যে -1 ইন্টু 4 করলে -4, মাইনাসে মাইনাসে +4 মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ নিলে কি হবে? 3 ইন্টু 4 মানে কি 12, তারপরে -2 প্লাস কে ক্যাপ। কে ক্যাপ নিলে কি হবে? এটা বাদ, এই উপরেরটা বাদ, 3 ইন্টু -2 মানে কি -6, মাইনাসে মাইনাসে +1। আলটিমেটলি এটা আসে কত? এটা আসে হচ্ছে তোমার -10 জে ক্যাপ -5 কে ক্যাপ। এখন আমাকে কি করতে হবে? সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা কি হবে? যেহেতু সামান্তরিকের কর্ণ দেওয়া ছিল এটা, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই দুটার ক্রস গুণফলের মান। এখন দেখেন হাফ থাকলো, আর এটাকে 10-এর উপর স্কোয়ার করলে 100, 5-এর উপর স্কোয়ার করলে কি 25, তাহলে 125। এখন দেখো এইটা নিয়ে অনেকে পেইন খাবে যে ভাই আমার তো ক্যালকুলেটর অ্যালাউড না, আমি এই অঙ্কটা কিভাবে করব বা কিভাবে এই অঙ্কটা আমি সলভ করতে পারি যেহেতু আমার এখানে ক্যালকুলেটর অ্যালাউড না। দেখো 11-এর উপর স্কোয়ার করলে কত হয়? 121 হয়। আর 12-এর উপর স্কোয়ার করলে কত হয়? 144 হয়। এখানে আছে 125, তার মানে কি এটা 11 থেকে সামান্য বড় কিন্তু 12 থেকে ছোট। তাহলে আমি কি করবো? এখানে হাফ দিব আর এখানে 11 দশমিক সামথিং দিব। 11কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 5.5, এটা সামথিং এর জন্য 5.5 সামথিং হবে। এখন দেখো তো 5.5 সামথিং কোনটা আছে? 5.5 সামথিং আছে হলো তোমার অপশন নাম্বার এতে। মানে তোমরা যারা ওই যে ক্যালকুলেশনে অনেক বেশি পেইন খাও, তোমরা যদি একটু ধরো যে এই অঙ্কগুলা ক্যালকুলেটর ইউজ না করে হাতে হাতে করার প্র্যাকটিসটা করে যাও, তোমাদের ভার্সিটি হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে তোমরা প্যারা খাবে না। তোমরা কি করো? এই হ্যান্ড ক্যালকুলেশন থেকে বাঁচার জন্য দুনিয়ার শর্টকাট মুখস্থ করে, টু বি অনেস্ট তুমি যদি অনেক মানে ফটোগ্রাফিক মেমোরি মানে মেমোরিয়ালা ব্যক্তি হও তাহলে কাজে দিবে। তো তুমি যদি ধরো যে নর্মাল পার্সন হও আমাদের মতো, খুব একটা কাজে দিবে বলে আমার মনে হয় না ভর্তি পরীক্ষা। এখন দেখো এ ডট বি ইকুয়াল টু হচ্ছে মানে এ ডট বি মানে কি? এই যে ডট গুণফলের মান, এটা হলো ডট গুণফলের মান আর এটা হলো ক্রস গুণফলের মান। ডট গুণফলের মান এবং ক্রস গুণফলের মান যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? ডট গুণফলের মানটা কি? এ বি কস থিটা, এ বি কস থিটা। ক্রস গুণফলের মানে কি? এ বি সাইন থিটা। তাহলে এ বি কেটে দাও, এখান থেকে কি লেখা যায়? ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 1, আর ট্যান থিটার ভ্যালু 1 হলে থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। 45 যদি রেডিয়ানে নাও তাহলে কত? π/4। এ ও বি দুটি ভেক্টর রাশি হলে কোনটি সঠিক? এটা মাথায় রাখবা যে বিনিময় সূত্র যেটা ডট গুণফল মেনে চলে। এ ডট বি ইকুয়াল টু হচ্ছে বি ডট এ, এটা
বিনিময় সূত্র, এই বিনিময় সূত্রটা মেনে চলে কে? ডট গুণফল, কিন্তু ক্রস গুণফল কিন্তু এটা মেনে চলে না। এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি ক্রস এ, এটা লিখতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যেটা সঠিক হবে। মানে বিনিময় সূত্রটা মেনে চলে হচ্ছে তোমার ভেক্টর যোগ, ভেক্টর যোগটাও বিনিময় সূত্র মেনে চলে, আবার ভেক্টরের যে ডট গুণফল এইটাও তোমার বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণফল কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। মানে ভেক্টর যোগ যেটা, দেখো এই যে ধরো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা? বি ভেক্টর প্লাস এ ভেক্টর লিখতে পারবা। ঠিক আছে, এই বিনিময় সূত্রটা তোমার যোগফলও মানে, এই যে ডট গুণফলও মানে, কিন্তু ক্রস গুণফল মানে না। যদি এ বি ও সি তিনটি ভেক্টর রাশি হয় এবং সি ইকুয়াল টু এ ক্রস বি হয়, তাহলে সি এর দিক কোন দিকে হবে? বুঝতেই পারতেছো, যেহেতু এ ক্রস বিটাই হলো সি ভেক্টর, তার মানে কি এই সি ভেক্টরটা এ ভেক্টরের উপরেও লম্ব, আবার বি ভেক্টরের উপরেও লম্ব। এ ইকুয়াল টু মাইনাস বি, তার মানে কি এ ইকুয়াল টু মাইনাস বি মানে হচ্ছে দুইটা ভেক্টরের মান সমান কিন্তু তারা বিপরীত দিকে কাজ করে। দেখো এ ইকুয়াল টু মাইনাস বি মানে কি? দুইটা ভেক্টরের মান সমান, এই যে এটা এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, দুইটার মান সমান। এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, দুটার মান কি? সমান, কিন্তু তারা বিপরীত দিকে কাজ করে। তাহলে মধ্যবর্তী কোণ থিটা এখানে কত? 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রি মানে কি? সমান্তরাল। আর দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে ক্রস গুণফলের মান কত হয় বাবা? দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণফলের মান হয় 0। মানে দুইটা ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 0 বা 180 হয় তাহলে ক্রস গুণফলের মান কি হবে? 0 হবে। একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে দেখো আই ক্রস জে, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে এটা দেখাইছি। এই যে তিনটা ভাগে ভাগ করবা, সমান তিনটা ভাগে, আই জে কে, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। আই ক্রস জে তার মানে কি? এই যে ক্লকওয়াইজ, তার মানে কি এটা হওয়ার কথা ছিল কি? এটা হওয়ার কথা ছিল কে ক্যাপ। তারপরে আই ক্রস জে, এটা জিরো লিখছে, হবে না। আই ক্রস জে এটা আবার কি হওয়ার কথা ছিল? এটা কে ক্যাপ হওয়ার কথা ছিল। তাই দেখ আই ক্রস জে ইকুয়াল টু কে ক্যাপ, এটা ঠিক আছে। মানে তুমি যখন দুইটা নিবা তাহলে এই দুটা ক্রস গুণফল করলে বাকিটা তোমার পাওয়া যাবে। এই দুটা ক্রস গুণ করলে কি পাওয়া যাবে? বাকিটা পাওয়া যাবে। এখন এই যে তুমি নিচ্ছ, এই নেওয়ার সময় যদি ক্লকওয়াইজ ঘোরা লাগে তাহলে পজিটিভ পাবা, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা লাগে তাহলে নেগেটিভটা পাবা। এখন আসো ভেক্টর ক্যালকুলাস, এইটা একটু ভালো মতো পড়ো। আমার মনে হয় ভেক্টর ক্যালকুলাস থেকে তোমাদের রিটেন প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। রিটেন প্রশ্নটা এখান থেকে জিনিসগুলো একটু ভালো মতো পড়বা। ঠিক আছে, এই জিনিসগুলো কি করবা? খুবই ভালো মতো পড়বা। ভেক্টর ক্যালকুলাসের যে টপিকটা আছে সেটা একটু ভালো মতো পড়ার ট্রাই করো। চলো আমি এটা একটু বুঝাই দিই তোমাদেরকে, তারপরে এটা পড়তে হবে। কোনো, আচ্ছা এটা পড়ার আগে আমরা হচ্ছে এই যে ভেক্টর ক্যালকুলাসের যে বেসিকটা আছে এই বেসিকটা একটু, এই পেজে ভেক্টর ক্যালকুলাসের যে বেসিকটা আছে এই বেসিকটা আমরা একটু দেখি। ভেক্টর ক্যালকুলাস পড়তে গেলে তোমাকে প্রথমেই যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হলো ন্যাবলা, মানে এই অপারেটর ন্যাবলা সম্পর্কে তোমার জানতে হবে। এই যে অপারেটর ন্যাবলা আছে, দেখো এই যে অপারেটর ন্যাবলা আছে, এই ন্যাবলাটা হচ্ছে তোমার ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, এটা হলো ন্যাবলা ভেক্টর। এখন এখানে তিনটা জিনিস সম্পর্কে তোমার আইডিয়া রাখতে হবে, একটা হলো গ্রেডিয়েন্ট, একটা হলো ডাইভারজেন্স, আর একটা হলো তোমার কার্ভ। তো এখন খেয়াল করে দেখো, একটা স্কেলার ক্ষেত্র, একটা স্কেলার ক্ষেত্র ধরো ফাই, আর ফাইটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন। আমি রিটেন ক্লাসে এগুলো তোমাদেরকে দেখাবো, এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে এই স্কেলার ক্ষেত্রকে আমি যদি ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করতে চাই তাহলে আমার কি লাগবে? গ্রেডিয়েন্ট দরকার। কি দরকার? গ্রেডিয়েন্ট দরকার, গ্র্যাড সাই। তার মানে এটা জাস্ট সিম্পল গুণ করবা ন্যাবলা দিয়ে সাইকে, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কি করে? স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রতে কনভার্ট করে।
ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে। এইটা ভাই মাথায় রাখবা, স্কেলার ক্ষেত্রকে কি করে, এটা ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করে। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো মানে ডাইভারজেন্স। ডাইভারজেন্স, এই ডাইভারজেন্স কি করে, কোন একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করে। এ কি করে, আমার ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করে। ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে পরিণত করে। ধরো একটা ভেক্টর তোমার, ধরো ভি দেওয়া আছে ভেক্টর ক্ষেত্র, সেটা ধরো এরকম ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। এটা ডাইভারজেন্স অফ ভি যেটা, এটা কি হবে জানো, এই যে ন্যাবলা ডট হচ্ছে ই। তার মানে ন্যাবলার মানে কি, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ ডট এই যে ভি ভেক্টরটা ভি এক্স আই ক্যাপ ভি ওয়াই জে ক্যাপ ভি জেড কে ক্যাপ। ডট গুণফল তো তোমরা সবাই জানো যে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হয়, তাহলে এটা হবে কি আলটিমেটলি ডেল ডেল এক্স অফ ভি এক্স ডেল ডেল ওয়াই অফ ভি ওয়াই ডেল ডেল জেড অফ ভি জেড। ডাইভারজেন্স কি করে, তোমার একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে পরিণত করে। এখন ডাইভারজেন্স নিয়ে দেখো, আমি একটা জিনিস আর একটু দেখাই। কালার নিয়ে দাঁড়াও একটু। এটা ধরো একটা তোমার ভেক্টর ক্ষেত্র, এই ভেক্টর ক্ষেত্রে যে কয়টা ফ্লাক্স ঢুকতেছে, কি সবগুলার ফ্লাক্স কি বের হয়ে যায়, যে পরিমাণ ফ্লাক্স ঢুকতেছে সবগুলা ফ্লাক্স কি যদি কি হয়ে যায়, বের হয়ে যায়, এই কন্ডিশনটা। আর এই কন্ডিশনটা হচ্ছে তোমার এই ভেক্টর ক্ষেত্র থেকে ফ্লাক্সগুলা বের হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটা হচ্ছে তোমার ভেক্টর ক্ষেত্র থেকে ফ্লাক্সগুলা বের হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটা এটা। আর এই কন্ডিশনটা হচ্ছে বাইরে থেকে তোমার কি আসতেছে, এই ভেক্টর ক্ষেত্রের ভিতরে ফ্লাক্সটা ঢুকতেছে। লেটস সে এইখানে যদি ফ্লাক্সটা এই ভেক্টর ক্ষেত্র থেকে বাইরে যায়, তখন বুঝবা যে এই জিনিসটাকে কি হচ্ছে টেনে নিয়ে, মানে ধরো চিন্তা করো যে এটাকে বুঝাচ্ছে কি, এই ফিগারটা কি বুঝাচ্ছে, যে এই গোলকটাকে সে টানতেছে। আর যদি টানা বুঝাই তাহলে এখানে কি হবে দেখো তো, আয়তনটা কি বাড়বে না, এখানে কি হবে আয়তনটা বাড়বে, যেহেতু তোমার কি বাইরের দিকে ফোর্সটা, এইভাবে চিন্তা করো, এখানে আয়তন ভি বাড়বে। আর ভি যদি বাড়ে সেক্ষেত্রে ঘনত্ব কি হবে, কমবে। চিন্তা করো যে বাইরে থেকে ফোর্স চিন্তা করো আর কি, মানে বুঝার সুবিধার্থে বলতেছে আর কি, ফোর্স চিন্তা করো, বাইরে থেকে ফোর্স দিচ্ছ, তাহলে এখানে কি হবে, আয়তন সংকুচিত হবে, ভি কি কমবে। ভি যদি কমে তাহলে ঘনত্ব কি হবে, বাড়বে। তোমরা জানো যে ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা কি, ব্যস্তনাপাতিক, রো ইকুয়াল টু এম বাই ভি। আর এটা হলো সলিনয়েডাল কন্ডিশন বা চঙ্গাকৃতি, ঠিক গেল, এটাকে বাংলায় বলে চঙ্গাকৃতি। মানে যা ঢুকবে সব বের হয়ে যাবে, কোনো কিছু সে কি করতে পারবে না, এখানে ধরে রাখতে পারবে না। যে পরিমাণ ফ্লাক্সের ভিতরে ঢুকবে, ইনফ্লাক্স এবং আউটফ্লাক্স দুটা কি হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, এরপর আসো আমরা কার্ল নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা কি নিয়ে কথাবার্তা বলবো, এখন আমরা কার্ল নিয়ে কথাবার্তা বলবো। কার্ল কি করে, এই যে দেখো, এই যে ভেক্টর ক্ষেত্রটা ছিল না ভি, ধরো ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ।
এই ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা তোমার প্রকাশ করে হচ্ছে কার্ল। কার্ল মানে হচ্ছে কার্ল ভি ভেক্টর, মানে এই ভি ভেক্টরের কার্ল হচ্ছে এই যেটা ন্যাবলা ক্রস হচ্ছে ভি। এটা কি হবে, এই যে এইভাবে লিখবা, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ন্যাবলা মানে কি, আয়ের সহগ ডেল ডেল এক্স, জে এর সহগ কি ডেল ডেল ওয়াই, কে এর সহগ কি ডেল ডেল জেড, আর এখানে ভি এক্স ভি ওয়াই ভি জেড। তো ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সেটা হলো সলিনয়েডাল। আর কার্ল যদি, মানে এই যে ন্যাবলা ক্রস ভি যদি ইনকেস জিরো আসে, তাহলে বুঝবা যে এই ভেক্টর ক্ষেত্র ভি যেটা, এই ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল ও কোন ভেক্টর ক্ষেত্র যদি অঘূর্ণনশীল হয় তাহলে সেটা সংরক্ষণশীল হয়। সংরক্ষণশীল। দেখো ডাইভারজেন্সের শুরু কি দিয়ে শুরু, ডি দিয়ে শুরু, তার মানে ডাইভারজেন্স হচ্ছে ডট প্রোডাক্ট বা ডট গুণফল। আর কার্ল শুরু কি দিয়ে, সি দিয়ে, তার মানে এটা কি হবে, ক্রস প্রোডাক্ট। এটা মাথায় রেখো, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপরে চলো আমরা কি করব, আমরা এখন প্রবলেম সলভ করব। কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি, তাহলে এখন বলছে, আচ্ছা আচ্ছা এখানে বলে দেই আর কি, এইটা এইটা হলো, এটা হলো ডাইভারজেন্স ধনাত্মক, এই ডাইভারজেন্সটা হচ্ছে ধনাত্মক। এটা হলো যে এটা ধরো যদি ডাইভারজেন্স অফ ভি ভেক্টর যেটা, এটা হলো পজিটিভ, আর এটার ডাইভারজেন্স হচ্ছে শূন্য, আর এটার ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ। তার মানে দেখো এখানে তোমার যদি ডাইভারজেন্স যেটা আর কি, এখানে ডট আছে, এটা যদি ধনাত্মক হয় তার মানে কি বুঝবা, ধনাত্মক মানে হচ্ছে এইটা, এই যে তোমার ফ্লাক্স গুলা মানে বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে, এটা তার মানে এখানে তোমার কি হবে, আয়তনটা বাড়বে, আর আয়তন বাড়লে ঘনত্ব কি হবে, হ্রাস পাবে। আয়তন বাড়বে আর ঘনত্ব হ্রাস পাবে। কত নম্বর অপশনে আছে এটা দেখো, এটা আছে অপশন নাম্বার বিতে। এরপরে চলো আমরা প্রবলেম সলভ করি এটা। আর এইগুলা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু একটু নর্মাল ডিফারেন্সিয়েশন থেকে আলাদা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু নর্মাল ডিফারেন্সিয়েশন থেকে একটু আলাদা। চলো আমরা এই নর্মাল ডিফারেন্সিয়েশন এবং পার্শিয়াল ডিফারেন্সিয়েশন জিনিসগুলো একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো এই বি ভেক্টরটা দেওয়া আছে, এখন বলছে 1,1,0 বিন্দুতে এই ন্যাবলা ডট বি বের করতে বলছে। দেখো ন্যাবলা ডট বি আমি যদি করতে চাই তাহলে আমি একটু তোমাদেরকে রিটেনের মতো করে করাই, কারণ এই প্রশ্নটা রিটেনেও আসতে পারে। এই যে ন্যাবলা ডট বি, তার মানে ন্যাবলাটা লেখো ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ ডট বি ভেক্টর কোনটা বাবা, এই যে এক্স স্কোয়ার ওয়াই আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জেড জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার এক্স কে ক্যাপ। তুমি প্রথমে ডট প্রোডাক্ট করো, ডট করলে কি হবে, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তার মানে কি ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই স্কোয়ার জেড প্লাস ডেল ডেল জেড অফ জেড স্কোয়ার এক্স। তুমি যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা, এই যে ডেল ডেল এক্স, যখন তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা তখন এক্স বাদে ওয়াই জেড সবগুলো কনস্ট্যান্ট, তো নর্মাল ডিফারেন্সিয়েশনে কিন্তু কনস্ট্যান্ট হয় না, মাথায় রাখবা। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে তুমি যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা তখন এক্স বাদে যা আছে সবকিছু কনস্ট্যান্ট, তাহলে এখানে ওয়াই কিন্তু কনস্ট্যান্ট। আর আমরা ডিফারেন্সিয়েশনের সময় কি করি, ওয়াইটা বাইরে বের করে নিই, আমি একটা লাইন বেশি করি তোমাদের বুঝার সুবিধার্থে। তো ওয়াই বাইরে নিবা, এখানে কি হবে, ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার থাকবে,
এইখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে কি হবে এখানে জেডটা হলো কনস্ট্যান্ট, এখানে তাহলে কনস্ট্যান্ট বাইরে দিবা, ডেল ডেল ওয়াই অফ ওয়াই স্কোয়ার প্লাস এখানে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, জেড বাদে যা আছে সব কিছু কনস্ট্যান্ট। এখন তুমি কি করবা, ডিফারেন্সিয়েট করবে। ডিফারেন্সিয়েট করলে কি হবে, প্রথমে ওয়াই ছিল এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, প্রথমে এখানে জেড ছিল ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2y, এখানে এক্স ছিল জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2z। আলটিমেটলি সবগুলা কি আসতেছে, দেখো এখানে সবগুলা তুমি আলটিমেটলি কি পাচ্ছ, প্রথমটা পাচ্ছ 2xy, তারপর 2yz, তারপর 2zx, 2 কমন নাও, xy yz প্লাস zx। এখন দেখো আমার বিন্দু দেওয়া আছে 1,1,0, বসাও 1 ইন্টু 1, 1 ইন্টু 0, 0 ইন্টু 1, আলটিমেটলি কি হবে তোমার, এটা অ্যান্সার হবে 2। তাহলে অপশন নাম্বার কত, এটা এটা অপশন নাম্বার হচ্ছে ভাইয়া এ। এখন বলছে এম এর মান কত হলে এই আর ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল হবে। কোনো ভেক্টর ক্ষেত্র সলিনয়েডাল মানে কি বাবা, সলিনয়েডাল মানে হচ্ছে এটা ডাইভারজেন্সটা শূন্য হতে হবে। কোনো একটা ভেক্টর ক্ষেত্র সলিনয়েডাল মানে হচ্ছে তোমার ডাইভারজেন্সটা শূন্য হতে হবে। ডাইভারজেন্স শূন্য হতে হবে। এখন চলো ডাইভারজেন্স শূন্য মানে কি, ন্যাবলা ডট আর ইকুয়াল টু 0 হবে। ন্যাবলা মানে কি, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে একটু বেশি লাইন করতেছি, তোমরা অবশ্যই এমসিকিউতে এত বড় করে করবা না। তোমরা কি করবা, অবশ্যই শর্টকাটে করবা, এত লাইন করবা না। এখন তুমি কি করো, ডট গুণফল করে ফেলো, তাহলে এটা কি আসবে, আই ক্যাপের সাথে আই ক্যাপের সহগ গুণ হবে, তার মানে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস জেড কিউব প্লাস ডেল ডেল ওয়াই অফ এম ওয়াই প্লাস এক্স কিউব প্লাস ডেল ডেল জেড অফ জেড মাইনাস এক্স কিউব, সরি জেড মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এখন দেখো ডেল ডেল এক্স অফ এক্স, যখন তুমি এক্স কে ডিফারেন্সিয়েট করবা তখন কত আসবে, 1 আসবে। কিন্তু দেখো ডেল ডেল এক্স অফ জেড কিউব দেখো যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা, আমি বলছিলাম যখন এক্স বাদে বাকি সব কনস্ট্যান্ট, তো কোন একটা কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, আচ্ছা আমি আরেক লাইন বেশি করি, আমাদের বুঝাই আর কি জিনিস, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা বোঝো না, এটাকে আমি ভাঙ্গাই দিই চলো, ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ডেল ডেল এক্স অফ জেড কিউব প্লাস ডেল ডেল ওয়াই অফ এম ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এক্স কিউব প্লাস ডেল ডেল জেড প্লাস ডেল ডেল জেড, জেড মাইনাস এক্স ওয়াই, তাহলে এখানে জেড বসাও আর এখানে মাইনাস এক্স ওয়াই বসাও, দেখো এটা আসবে 1। আর জেড কি বলো তো বাবা, এক্স এর সাপেক্ষে যখন তুমি ডিফারেন্সিয়েট করবা তখন এক্স বাদে সবগুলা হলো কনস্ট্যান্ট, তাহলে জেড হলো জেড কিউ হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয়। আর এখানে কি হবে, এম বাইরে আসবে, এম যেহেতু কনস্ট্যান্ট, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসবে 1। ওয়াই এখানে যেহেতু ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, এক্স কিউব এখানে কি কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে কি হবে 0। জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে জেড ভ্যারিয়েবল বাকি সব কনস্ট্যান্ট, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে হচ্ছে তোমার 1। আর এখানে কি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো, এখানে এক্স ওয়াই টোটালি কনস্ট্যান্ট 0। এখন তো দেখো তো এখানে 1 আসে প্লাস এম আসে প্লাস 1 আসে ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এম এর ভ্যালু কত আসে -2 আসে।
তোমরা অবশ্যই এত বড় করে করবে না, আমি তোমাদেরকে রিটেনের মতো করে করাইলাম যাতে করে তোমাদের মনে থাকে জিনিসগুলো। অবস্থান ভেক্টর আর হলে এর ডাইভারজেন্স কত? শোনো, এখানে অনেকে ঝামেলায় ফেলে যে ভাই অবস্থান ভেক্টর বলছে এটা আসলে কি 2 ডাইমেনশনাল নাকি 3 ডাইমেনশনাল। এটা তো আমি জানি না ভাইয়া। তোমার যদি বলা থাকে 2 ডাইমেনশনাল তাহলে তুমি 2 ডাইমেনশনাল ধরে করবা, আর যদি কিছু বলা না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি করবা, এটাকে তুমি 3 ডাইমেনশনাল ধরে করবা। তাহলে অবস্থান ভেক্টর যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে আর ভেক্টরটা কি হবে? আর ভেক্টরটা হবে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ। ডাইভারজেন্স বলছে তার মানে কি, এই যে ন্যাবলা ডট আর বের করতে বলছে। তো এখানে কি হবে, এক লাইনে করি, ডেল ডেল এক্স অফ এক্স ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ জেড, 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3। যদি আর ইকুয়াল টু এটা হয় তাহলে এই যে তোমার ন্যাবলা কত, এটা কিছুক্ষণ আগেই তুমি করলা ভাই, এই যে সেম প্রশ্ন, একদমই সেম প্রশ্ন। এটার অ্যান্সারও কত হবে, এটার অ্যান্সারও কত, এটা হবে 3, একদম সেম প্রশ্ন। এখন চলো আমরা পরের প্রবলেম যেগুলো আছে সেগুলো করার ট্রাই করি। একটি কোনো ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটা কি হবে, অঘূর্ণনশীল হবে আর সংরক্ষণশীল হবে। কোথায় আছে দেখো, অপশন নাম্বার হচ্ছে সি তে আছে এটা। পরেরটাতে আমরা চলে যাই। এখানে বলছে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে এইটা, আর এই ন্যাবলা ডট আর বের করতে বলছে। চলো আমরা করি ন্যাবলা ডট আর। এই যে ন্যাবলা ডট আর, ন্যাবলা মানে কি, ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ। ডট হচ্ছে 3x i ক্যাপ মাইনাস 2y জে ক্যাপ প্লাস 4z কে ক্যাপ। এটা কি হবে, ডেল ডেল আয়ের সাথে মানে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হবে, 3x প্লাস ডেল ডেল ওয়াই অফ মাইনাস 2y প্লাস ডেল ডেল জেড অফ 4z। এখন দেখো 3 বাইরে যাবে, 3 ইন্টু 1 হবে, মাইনাস 2 বাইরে যাবে ইন্টু 1 হবে, প্লাস 4 বাইরে যাবে ইন্টু 1 হবে। 7 থেকে 2 বাদ দিলে কত থাকে, 5 থাকে। অ্যান্সার কত, অপশন নাম্বার হচ্ছে বি। নিচের কোনটি সত্য? আচ্ছা এখানে মনে হয় প্রশ্নটা, আচ্ছা নিচের কোনটির ক্ষেত্রে তোমার ন্যাবলা ডট ভি ইকুয়াল টু শূন্য, শূন্য মানে কি, সলিনয়েডাল, তার মানে কি চঙ্গাকৃতি, যে কটা যাবে যেভাবে যে মানে যে কটা ফ্লাক্স ঢুকবে সে কটা ফ্লাক্স কি বের হয়ে যাবে, ইনওয়ার্ড ফ্লাক্স আর আউটওয়ার্ড ফ্লাক্স কি হবে, সেম হবে। তার মানে হচ্ছে এটার অ্যান্সার হবে এইটা। এই যে যেটা বাইরে যাচ্ছে এটা হলো পজিটিভ, আর যেটা ঢুকতেছে এটা হলো নেগেটিভ। এখন আসো ঢাকা ভার্সিটি 2023-24 সেশনে এই প্রবলেমটা আসছিল, খুবই সহজ প্রবলেম, যদি কেউ মাথা খাটাইতে পারে সে পারবে। এখানে বলছে ভেক্টরটা সংরক্ষণশীল, সংরক্ষণশীল মানে কি, সংরক্ষণশীল মানে হচ্ছে এটা তোমার ঘুরবে না, মানে কার্ল কি হবে, শূন্য হবে, এটা মাথায় রাখবা। এটা কি হবে, তোমার কার্ল শূন্য হবে। এখন কার্ল যদি শূন্য হয় তার মানে কি করবা, এই যে ন্যাবলা ক্রস এফ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখন ন্যাবলা ক্রস এফটা আগে বের করো, এটা ইকুয়াল টু 0 হবে আমি মানতেছি, এটা 0 হবে। তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে ন্যাবলা ক্রস এফ বের করা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ন্যাবলার জন্য এখানে কি হবে, ডেল ডেল এক্স, এখানে হবে কি ডেল ডেল ওয়াই, এখানে হবে কি ডেল ডেল জেড, আর এখানে তোমার হবে কি আয়ের সহগটা হলো 4y মাইনাস c1z, তারপরে 5z প্লাস c2x, তারপরে c3y মাইনাস 3x। তাহলে চলো আমি যখন আই ক্যাপটা নিব তখন কি হবে, ডেল ডেল ওয়াই অফ c3y মাইনাস
3x minus del z of five z plus c2x i ক্যাপ শেষ মাইনাস হচ্ছে জে ক্যাপ জে ক্যাপ আমি যখন নিব তখন del x অফ c3y মাইনাস dx একদম হিজিবিজি হয়ে গেল মাইনাস del z অফ তোমার 4y মাইনাস c1z প্লাস k ক্যাপ জায়গায় তো হবে না del x of 5z plus c2x minus del y of 4y মাইনাস হচ্ছে c1z এত হিজিবিজি হয়ে গেল আল্লাহ জানে কেমনে লিখবো আচ্ছা এটা একটা ফর্মুলা রাফ করে নি এখানে আই ক্যাপ থাকলো তাহলে দেখো তো del y দিয়ে যদি করি c3 হবে কি একবারে করে ফেলবো দেখো del y দিয়ে ডিফারেন্সিয়েট করবো c3 বাইরে আসবে y কে ডিফারেন্সিয়েট 1 লেখার দরকার নাই বাদ বাকি দেখো এখানে কোনো y নাই তাহলে 3x পুরাটাই কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে কি 0 মাইনাস del z এখানে 5z কে ডিফারেন্সিয়েট করলে কি হবে 5z কে ডিফারেন্সিয়েট করলে হবে 5 আর এখানে দেখো কোনো z নাই তার মানে কি পুরোটাই কনস্ট্যান্ট পুরোটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি 0 লেখা শেষ মাইনাস j ক্যাপ এই যে del x দেখো এখানে c3y এখানে কোনো x নাই পুরোটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 আর মাইনাস 3x কে ডিফারেন্সিয়েট করলে কি -3 বাইরে আসবে তার মানে কি -3 তারপরে দেখো del z দিয়ে 4y কে ডিফারেন্সিয়েট করলে কি 0 কারণ কি 4y পুরোটাই কনস্ট্যান্ট যখন z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা z বাদে সব কনস্ট্যান্ট আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে c1z কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে শুধু c1 এই যে মাইনাস আছে তোমার এই যে মাইনাসে এখানে কি হবে প্লাস হবে প্লাস k ক্যাপ এই যে del x দিয়ে ডিফারেন্সিয়েট করবা 5z কে করলে 0 কারণ 5z এখানে কনস্ট্যান্ট c2x তাহলে শুধু এখানে হবে কি c del y মানে মাইনাস আছে বসাও এখানে del y 4y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে শুধু 4 হবে আর এই তোমার হচ্ছে c1z যেটা এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 হবে কারণ y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে y বাদে সবগুলা এখানে কি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয় এই গেল এখন বলছে এই ভেক্টর ক্ষেত্রটা শূন্য হওয়া লাগবে শূন্য মানে কি শূন্য ভেক্টর হওয়া লাগবে শূন্য ভেক্টর মানে কি i এর সহগটা শূন্য হওয়া লাগবে j এর সহগটা শূন্য হওয়া লাগবে আবার k এর সহগটাও কি হওয়া লাগবে শূন্য হওয়া লাগবে ভালো মতো বুঝবা i এর সহগটা শূন্য হওয়া লাগবে j এর সহগটাও শূন্য হওয়া লাগবে k এর সহগটা শূন্য হওয়া লাগবে যদি এটা শূন্য ভেক্টর হতে হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি না যে তোমার c3 - 5 i এর সহগ শূন্য হওয়া লাগবে একইভাবে j এর সহগ শূন্য হওয়া লাগবে c1 - 3 = 0 হওয়া লাগবে একইভাবে এই যে c2 - 4 এটাও 0 হওয়া লাগবে এখান থেকে তুমি লিখতে পারো c3 এর ভ্যালু হচ্ছে 5 c1 এর ভ্যালু হচ্ছে 3 আর c2 এর ভ্যালু হচ্ছে 4 এই প্রশ্নটা সহজ বাট অনেক টাইম কনজিউমিং এটা মাথায় রেখো কিন্তু এটা জগন্নাথ ইউনিভার্সিটি 2018-19 সালে আসছিল
1,1 -1,1 অবস্থানে এই যে ভেক্টরটা আছে এটা ডাইভারজেন্স বের করতে। ডাইভারজেন্স বের করতে বলা মানে কি, ন্যাবলার সাথে কি করবা, ডট করবা। ন্যাবলা মানে কি ভাই, ন্যাবলা মানে ডেল ডেল এক্স অফ আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই অফ জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড অফ কে ক্যাপ, এর সাথে ডট করবা কার, যেটা 3x y z কিউব আই ক্যাপ প্লাস 2x y স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ। তাহলে এখানে যদি তুমি ডট গুণফল করো তাহলে এটা আসবে ডেল ডেল এক্স অফ 3x y z কিউব প্লাস ডেল ডেল ওয়াই অফ 2x y স্কোয়ার মাইনাস ডেল ডেল জেড অফ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। যখন তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, এক্স বাদে সবগুলা কি কনস্ট্যান্ট, তাহলে ওয়াই জেড কিউব কনস্ট্যান্ট, আর ডেল ডেল এক্স অফ এক্স মানে কি 1, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2x বাইরে দিবা কনস্ট্যান্ট, আর এই ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2y মাইনাস এখানে জেড, এই যেহেতু জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট জেড বাইরে দিবা, সরি এক্স কিউব ওয়াই স্কোয়ার বাইরে দিবা, আর জেড ডেল ডেল জেড অফ জেড করলে কি আসবে 1 আসবে। এখন বলছে 1, -1, 1 বিন্দুতে এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু -1, জেড এর ভ্যালু 1, 3 × -1 1 এর উপরে কিউব প্লাস 4 × 1 × -1 মাইনাস 1 এর উপরে কিউব -1 এর উপরে স্কোয়ার। প্রথমটা আসে হচ্ছে -3 -4 আর মাইনাস হচ্ছে 1, আলটিমেটলি ক্যালকুলেট করলে কত আসে দেখো তো, -8 আসে কিনা। হ্যাঁ, এটা মেবি -8 আসবে, দেখে নিও ঠিক আছে কিনা। আমার তো মনে হয় আমি ঠিকঠাক ভাবেই করাইলাম। আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস এখানেই শেষ হলো। এর পরবর্তী চ্যাপ্টার দেখার জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অবশ্যই দেখতে হবে, মানে ভার্সিটি কোশ্চেন ব্যাংক অবশ্যই করে যাওয়া উচিত তুমি যখন ভার্সিটি পরীক্ষাগুলো দিতে যাবা। আর আমাদের কোর্সে তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে, তার কারণ আমাদের এই একই কোর্সে আবার ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করাবো, 1 শট রিভিশন ক্লাস দিব। তারপরে ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু রিটেন একটু কঠিন দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে আমরা সিলেক্টিভ কোশ্চেনগুলো বাছাই করে দিচ্ছি সলভ সহকারে আমাদের ক্লাস নেওয়া, সেটা তোমরা দেখবা। এবং ঢাকা ভার্সিটি পরীক্ষা শেষ হলে আমরা কৃষি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভটা তোমাদেরকে করাবো।